আপনার কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি পাচ্ছি। আচ্ছা, তাহলে আমরা লাস্টের দিন পর্যন্ত আমরা ডিএসসিপি সার্ভার তৈরি করা দেখছিলাম। আজকে আমরা ডিএসসিপি সার্ভার তৈরি করার পর থেকে আমরা আজকে কন্টিনিউ করব। তো ডিএসসিপি সার্ভারের পরে ছিল লিজ ম্যানেজমেন্ট, এটা আজকে আমরা করব। এআরপি এন্ড ম্যাক বন্ডিং, ডিএসসিপি ইজ ডান। আচ্ছা, আমি বলছিলাম যে আজকে লাইভ মাইক্রোটিক থেকে আপনাদের সেশনটা করব। সো অলরেডি আমি আমার বাসায় একটা লাইভ মাইক্রোটিক সেট করে ফেলছি। ওই মাইক্রোটিক থেকে এখন আমি কানেক্ট আছি। তো আমার মাইক্রোটিকের ল্যান্ড সাইডের আইপি অ্যাড্রেস হচ্ছে এটা 192.168.10.1/24। এটা হচ্ছে আমার ল্যান্ড সাইড আইপি অ্যাড্রেস, এবং এইটার এগেইনস্টে আমি একটা ডিএইচসিপি সার্ভার তৈরি করছি, যেটা কিনা হচ্ছে এটা লাস্ট ক্লাসে আমরা যেভাবে দেখছিলাম সেভাবেই তৈরি করছি। এবং এই ডিএইচসিপি সার্ভারে আমার একটাই ডিভাইস কানেক্টেড আছে, যেটা কিনা আমার ল্যাপটপ, যে ল্যাপটপ থেকে আমি আপনাদের সেশনটা দেখাচ্ছি। সো যে কারণে লিজে শুধুমাত্র আমার ল্যাপটপটাই দেখাবে। তো গত দিন পর্যন্ত আমরা এই ডিএইচসিপি করাটাই দেখছিলাম, তারপরে আর কিছু দেখি নাই। সো লিজ ম্যানেজমেন্টটা দেখার আগে আমি আপনাদের আইপি পুল সম্পর্কে একটা ধারণা দিতে চাই। আইপি পুল দেখার জন্য আপনাদেরকে যাইতে হবে আইপি, আইপি থেকে পুল। এই আইপি পুলের কাজ হচ্ছে যে আপনি যখন যে কোনো ধরনের ল্যান সার্ভিস ইউজ করতেছেন, যে আপনার ডিএইচসিপি একটা অটোমেটিক ল্যান সার্ভিস, আপনার ভিপিএন এ একটা ল্যান সেগমেন্ট আইপি দিতে হয়, তার পাশাপাশি পিপিওপি তে একটা ল্যান সেগমেন্ট আইপি দিতে হয়। তো সেই আইপি গুলাতে কোন আইপি গুলা রিলিজ করবে সেগুলো পুলে অটোমেটিক ক্রিয়েট হয়। আপনি চাইলে ম্যানুয়াল পুলও ক্রিয়েট করতে পারবেন। তো এই পুল জিনিসটা হচ্ছে যে আমার ওই সার্ভিসের আন্ডারে কোন আইপি গুলাকে সে রিলিজ করবে। যেমন দেখেন, আমার এই ডিএসসিপির আন্ডারে ডিএসসিপি পুল অটোমেটিক ক্রিয়েট হয়েছে এটা। এখন আমি ওই দিন যেটা আপনাদেরকে বলছিলাম যে যখন আপনারা ডিএসসিপি সেট আপ করবেন, যদি আপনারা কিছু আইপি হাতে রেখে দিতে চান যেটা স্ট্যাটিক ইউজ করবেন, কোথাও ডিএসসিপি তে রিলিজ করবেন না, সেক্ষেত্রে বলছিলাম যে যখন আপনার ডিএসসিপিটা তৈরি করছেন তখন যে আইপিটা রিলিজ আইপি থাকে, ওই আইপি সিরিজটা কমায় দেওয়ার জন্য। এখন ওই আইপি সিরিজটা না হয় আপনি কমায় দিলেন সেট আপ করার সময়, পরে তো আপনার অ্যাডিশনাল আরো 3-4টা আইপি লাগতে পারে। তা আপনার যে কোনো সময় ডিএসসিপি পুলটাকে চেঞ্জ করতে পারবেন। এখানে দেখেন আমার ডিএসসিপি পুলটা তৈরি হয়েছে আইপি 2 থেকে এবং শেষ হয়েছে 254-এ। তো আমি যদি আমার শুরুর আইপিটা 2 এর জায়গায় 20 করে দেই, সেক্ষেত্রে আমার পুলটা চেঞ্জ হয়ে যাবে এবং এই ডিএসসিপির আন্ডারে 20 থেকে আইপি রিলিজ করবে, 20-এর আগের কোনো আইপি রিলিজ করবে না। তা এইটা হচ্ছে আপনারা একবার সেট আপ করে ফেলার পরে যেই অ্যাড্রেস টু গিভ আউট, যেটা মানে যেটা ওই সার্ভিসের আন্ডারে যে আইপি গুলাকে সে রিলিজ করবে, সেই আইপির লিস্টটাকে আপনি চাইলে এভাবে আইপি পুল থেকে মড করতে পারবেন, যাতে আপনি যতটুকু রেঞ্জের আইপি দিতে যাচ্ছেন অতটুকু রেঞ্জের আইপি আপনার রিসিভাররা পায়, তার আগের আইপি গুলা যেন না পায়। So, এইটা হচ্ছে পুলের কাজ। আপনি যে কোনো সময় যে কোনো সার্ভিসের আন্ডারে যদি আইপি রিলিজ করেন, সেক্ষেত্রে এই আইপি পুল থেকে আপনি আইপি পুল নতুন ক্রিয়েট করতে পারবেন, তার পাশাপাশি আপনি আইপি পুলটাকে মডিফাইও করতে পারবেন। এখন দেখেন, আমি এখানে 10 সিরিজের আইপি পাচ্ছি 192.168.10.254। আমি যদি আরেকটা সিরিজ তৈরি করি এই একই ইন্টারফেসের এগেনস্টে এবং ওই সিরিজের আইপিটা ডিএইচসিপি তে দিতে চাই, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? আইপি, আইপি থেকে যাব পুলে, একটা নতুন পুল তৈরি করব। নতুন পুল তৈরি করার পরে যে ডিএইচসিপিটা আমরা তৈরি করছিলাম সেখানে অ্যাড্রেস পুলটাকে চেঞ্জ করে দেব। তো এই আইপি পুলের কাজটা কি মোটামুটি বোঝা গেছে, বা আপনাদের কারো কোনো কোশ্চেন আছে এই বিষয়ে? না ভাই। আচ্ছা, যদি আপনাদের কোশ্চেন না থাকে তাহলে আইপি পুল নিয়ে আর কথা বলবো না। তো আইপি পুলের কাজ শেষ হওয়ার পরে আমরা একটু লিজ ম্যানেজমেন্ট দেখে আসি। এটা হচ্ছে লিজ। তো আপনারা যদি
লিজ ম্যানেজমেন্ট দেখেন, লিজ ম্যানেজমেন্টটা হচ্ছে যে আপনার যে আইপি গুলো রিলিজ করা আছে ওই আইপি গুলো কোন কোন ডিভাইস পাচ্ছে সেটা এখানে লিস্ট আকারে দেখাবে এবং এই লিস্টে আপনি কিছু কাজ করতে পারবেন। আচ্ছা, এই যে লিজ ম্যানেজমেন্টটা আমরা দেখতেছি, এখানে দেখেন বর্তমানে এই ডিএসসিপি তে একটা ডিভাইস কানেক্টেড আছে যেটা কিনা আমার কম্পিউটার, যে কারণে এখানে একটাই ডিভাইস দেখাচ্ছে। যদি আরো ডিভাইস কানেক্টেড থাকতো তাহলে নিচে আরো ডিভাইস দেখাইতো। তো এইখানে যেটা ফান ফ্যাক্ট সেটা হচ্ছে যে যখন আপনার ডাইনামিক থাকতেছে, এই যে পাশে ডি লেখা দেখতেছেন, ডি লেখা মানে হচ্ছে ডাইনামিক লিস্ট, যে অটোমেটিক্যালি আপনার কম্পিউটারে এই আইপি গুলা পাচ্ছে এবং এটা ডাইনামিক লিস্ট। তো যতগুলা ডিভাইস আপনার কানেক্টেড থাকবে ওই ডিএইচসিপি তে ততগুলা ডিভাইসের লিস্টই আপনি এই লিজে দেখতে পারবেন, যে আপনার ডিএসসিপি টা কতগুলা ইউজার ইউজ করতেছে রিয়েল টাইম আপনারা এখানে দেখতে পারবেন। এবং যখন আপনারা দেখবেন তখন আপনারা দেখেন যে বাম পাশে যে ডি লেখা আছে, এই ডি এর মানে হচ্ছে ডাইনামিক। আমরা যদি স্ট্যাটিক করে দেই তাহলে এই ডিটা থাকবে না, তো আমরা স্ট্যাটিক করে একটু পরেই দেখব। তার আগে আমরা এইটার মিনিংটা বুঝে নিই। ডি মানে ডাইনামিক, অ্যাড্রেস মানে কোন আইপিটা ইউজ করতেছে, ম্যাক অ্যাড্রেস হচ্ছে আপনার যদি ওয়াইফাই হয় ওই ডিভাইসের ওয়াইফাই ম্যাক অ্যাড্রেস, যদি ল্যান হয় তাহলে ওই ডিভাইসের ল্যানের ম্যাক অ্যাড্রেস, ক্লায়েন্ট আইডি আর ম্যাক অ্যাড্রেস সেম, সার্ভার কোনটা ইউজ করতেছে DHCP1। এই দেখেন আমাদের সার্ভারটার নেম হচ্ছে DHCP1। আমাদের যদি আরো সার্ভার থাকতো অন্যান্য অন্যান্য হচ্ছে ইন্টারফেসে, সেক্ষেত্রে DHCP1 2 3 এইভাবে থাকতো। এখন যেহেতু DHCP1 ইউজ করতেছে তার জন্য সার্ভার দেখাচ্ছে DHCP1। অ্যাক্টিভ অ্যাড্রেস কোন আইপিটা সে ইউজ করতেছে, এই আইপিটা তাকে অফার করা হয়েছে এবং সে এই আইপিটাই ইউজ করতেছে। অ্যাক্টিভ ম্যাক, কোন ম্যাক অ্যাড্রেসটা অ্যাক্টিভ ওই পোর্টে পাচ্ছে। এবং হোস্ট নেম মানে হচ্ছে ওই কম্পিউটারের যে নাম আছে ওই কম্পিউটারের নামটাই এখানে হোস্ট নেমে শো করবে। তো এই কম্পিউটারের নামের বিষয়টা যদি দেখাই তাহলে দেখেন কম্পিউটারে রাইট ক্লিক করলে প্রপার্টিস দেখলে আপনারা যে নামটা দেখতেছেন কম্পিউটার নেম, এই কম্পিউটার নেমটাই ওখানে দেখায়। সো কম্পিউটার নেম দেখাচ্ছে, কতক্ষণ পরে পরে লিস্ট চেক করবে সেই লিস্ট এক্সপায়ারি টাইমটা দেখায়। স্ট্যাটাস বাউন্ড, বাউন্ড মানে আমি ব্যবহার করতেছি, যদি আমি ব্যবহার না করতাম এটা ওয়েটিং দেখাইতো। তো এটা হচ্ছে ওভারঅল ডিএসসিপি সার্ভারের লিস্ট, কি কি ইনফরমেশন দেখা যায় এবং রিয়েল টাইম যতগুলা ডিভাইস কানেক্টেড থাকে ততগুলা ডিভাইসই এই লিজে শো করে। তাহলে এই ডিএসসিপি লিজ নিয়ে কি আপনাদের কারো কোনো কোশ্চেন বা কোয়েরি আছে? তুষার ভাই, হ্যাঁ এখানে আমরা যে এই যে টাইমটা দেখছি যে এক্সপায়ার হয়ে যাবে, এটা হ্যাঁ, কি টাইমটা কি বেশি থাকা ভালো নাকি ডিফল্ট 10 মিনিট থাকাটাই উত্তম? আসলে এখানে ডিফল্ট থাকলে কখনো কোনো ধরনের প্রবলেম হয় না, কম বেশি করলেও তেমন কোনো প্রবলেম হবে না। তো এই টাইমটার বেসিক্যালি কাজটা হচ্ছে এই যে আমি ইউজ করতেছি, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে লিজে আমার আমার আইপিটা দেখাচ্ছে যে আমি এটা ইউজ করতেছি। তো ডিএইচসিপির কাজ কি? র্যান্ডমলি আইপি থ্রো করা। এখন জি। যদি আমি ইউজ না করি তখন তো এই আইপিটাকে সে রিজার্ভে নিয়ে নিবে, প্রয়োজনে সে অন্য কাউকে অফার করবে, তাই না? তা এখন এই যে চেকিংটা, যে আমি ইউজ করতেছি কি করতেছি না, এই চেকিংটাই হচ্ছে লিস্ট টাইম, যেটা কিনা এখানে দেখাচ্ছে। জি। বুঝতে পারছেন? তো জেনারেলি জি। ডিফল্টেই চলে, কোনো কনফিউশন ক্রিয়েট হয় না। আপনি বাড়ানো আচ্ছা। কমানো করতে পারেন কিন্তু আহামরি কোনো ডিফারেন্স পাবেন না, ডিফারেন্স বা বেনিফিট পাবেন না। আচ্ছা তুষার ভাই, জি ভাই বলেন। আচ্ছা জি আপনি লিঙ্কন ভাই যেটা বলেন। বলতেছেন ইউজ না করার যে কথাটা আপনি বলতেছেন, জি এটা কি নেট যখন বন্ধ থাকবে তার তখন বুঝাবে না নেট ইউজ করতেছে না এটা বুঝাবে? না, নেট ইউজ করতেছে না, না ধরেন আপনার এইটা ধরেন আমার ল্যানে আইপিটা পাচ্ছি, জি। এখন যদি আমি ল্যানটা ডিসকানেক্ট করে দেই মানে ল্যানটা খুলে দেই, সেটা মানে হচ্ছে আমার ডিসকানেক্ট। আমি যদি আপনার কম্পিউটার কাছে যদি কোনো জি, বলেন। হ্যাঁ লিখন ভাই, কম্পিউটার যদি ওয়াইফাই বা ল্যানে আমি ইন্টারনেট ব্রাউজ করি বা না করি, কানেক্টেড যদি থাকে তখন প্রতিবার এটা রিনিউ হয়ে যাবে, ডিসকানেক্ট হবে না। যদি আমি কম্পিউটার শাটডাউন করে দেই বা ওয়াইফাই বা ল্যান ডিসেবল করে দেই তখন সে আনঅ্যাভেলেবল ডিভাইস হিসাবে এক্সপায়ার করে দিবে। আপনার কোশ্চেনের অ্যান্সারটা কি দিতে পারছি?
জি ভাই। ওকে ওকে লিঙ্কন ভাই, আর কারো কোনো কোয়েরিজ আছে এটাতে? আচ্ছা, কোয়েরিজ যদি না থাকে তো ডিএইচসিপি তে আমার লিজ, ডিএইচসিপি সার্ভার সেটআপ, ডিএইচসিপি লিজ দেখাইছি, আইপি পুল দেখাইছি। তো ডিএইচসিপি সার্ভারের পোর্শনটা আমাদের শেষ। ডিএইচসিপি সার্ভারের পোর্শন শেষ হইলে যেটা আসে সেটা হচ্ছে দুইটা জিনিস, একটা হচ্ছে ম্যাক বন্ডিং, কিভাবে আমরা ম্যাক বন্ড করতে পারি, আর দুই নাম্বার যেটা আছে সেটা আছে এক্সেস কন্ট্রোল। তো এই দুইটা জিনিসও আমি আপনাদের এখন দেখাবো। তো ম্যাক বন্ডিং বলতে যেটা বোঝায় যে আমরা যখন অফিস এনভায়রনমেন্টে কাজ করতেছি তখন কি হয় যে আমি ডিএইচসিপি করছি, এখন আমার অফিসে 50 জন ইউজার, 50টা ডেস্কটপ বা ল্যাপটপ আছে। তো এই যে 50টা ডেস্কটপ ল্যাপটপ, এই 50টা কিন্তু আমার ফিক্সড, প্রতিদিন আসবে প্রতিদিন যাবে, প্রতিদিন আসবে প্রতিদিন যাবে। এবং তার পাশাপাশি আমার কিন্তু প্রিন্টার থাকতে পারে, নেটওয়ার্ক প্রিন্টার, নেটওয়ার্ক প্রিন্টারটাও এভরিডে ইউজ। তো এখন আমার যেটা করতে হয়, আমার যদি আইপি ফিক্স করতে হয় কোনো কম্পিউটারে, আমরা কি করতেছি যে স্ট্যাটিক যে কয়টা রিজার্ভে রাখছি আইপি, ওই আইপিটা কোথাও স্ট্যাটিক্যালি দিলে সেটা কিন্তু আপনার রিজার্ভ হয়ে যাচ্ছে, যে ওই আইপিটা ওই ডিভাইসের জন্য ইউজ হবে। কিন্তু আপনার ল্যাপটপ ইউজাররা যারা আছে তাদের ওয়াইফাইতে যদি আপনি স্ট্যাটিক আইপি বসান, সে তো বাসায় গিয়ে আর ইন্টারনেট ইউজ করতে পারবে না, তাকে আইপি ম্যানুয়ালি চেঞ্জ করতে হবে। কিন্তু আপনি চাচ্ছেন যে আপনার অফিসে সে একটা স্পেসিফিক আইপি পাক। তো এই যে স্পেসিফিক আইপি দেয়াটা, আপনারা কি আমার কথাটা বুঝতে পারতেছেন আমি কি বুঝাইতে যাচ্ছি, নাকি আমি আর একটু এলাবোরেটলি বলবো? না ভাই, বোঝা যাচ্ছে ভাই। আচ্ছা, তারপরও আমি একটু ব্রেকডাউন করে বলি, কারণ যদি ফার্স্ট ফার্স্ট বলতে থাকি পরে কনসেপ্টে সমস্যা থাকলে আমাদেরই প্রবলেম হবে। আচ্ছা, আমার ডিসকাশন পয়েন্টটা হচ্ছে আমাদের ডিএইচসিপি করা আছে আমার অফিসে, সে ফর এক্সাম্পল 50টা ল্যাপটপ আছে, 40টা ল্যাপটপ আছে, 10টা ডেস্কটপ আছে, আর দুইটা নেটওয়ার্ক প্রিন্টার আছে, নেটওয়ার্ক প্রিন্টার আছে। এখন সবার প্রথমে প্রিন্টার দুইটাতে আপনি চাচ্ছেন 6 আইপি থাকতে, কারণ নেটওয়ার্ক প্রিন্টারের আইপি যদি আপনি প্রিন্টার বন্ধ করার পর অন করলে যদি আইপি চেঞ্জ হয়, তাহলে আপনাকে কি করতে হবে, এই 50টা ইউজারের জন্য আবার আপনার প্রতিটা কম্পিউটারে বসে বসে প্রিন্টার সেট দিতে হবে। তো নেটওয়ার্ক অ্যাডমিন হিসাবে তো আমরা চাই না, তো আমরা এই দুইটা নেটওয়ার্ক প্রিন্টারে ফিক্স আইপি পাই। তো এই ফিক্সড আইপি দেওয়ার জন্য আমাদের প্রসেস কয়টা, ধরেন নেটওয়ার্ক প্রিন্টারে যদি আমি ফিক্সড আইপি চাই, তাহলে আমার প্রসেস 1 হচ্ছে স্ট্যাটিক আইপি দেয়া, যেটা কিনা হচ্ছে আমার, সরি, স্ট্যাটিক আইপি যেটা আমরা ডিএইচসিপি করার সময় যে আইপি গুলো প্রথমে বাদ দিলাম, যে 20 থেকে ডিএইচসিপি দিলাম, তাহলে 20-এর আগে যে কোনো একটা আইপি দিয়ে যে আমি চাইলে নেটওয়ার্ক প্রিন্টারটাকে একটা স্ট্যাটিক আইপি দিতে পারি, কারণ ওই আইপি তো আর ডিএইচসিপি তে অফার হয় না, তো এটা চেঞ্জ হওয়ার কোনো পসিবিলিটি নেই। 2 নাম্বার হচ্ছে আমি যদি প্রিন্টারে ডিএইচসিপি এনাবল করি, সেক্ষেত্রে সে অটোমেটিক আইপি নেবে রাউটারে। তো রাউটার থেকে আমি আইপিটাকে ফিক্সড করে দিতে পারি যে সব সময় ডিএইচসিপির একটা আইপি ওই প্রিন্টারটা পাবে। তো এই যে রাউটার থেকে আমি ফিক্স করে দিলাম, এটাকে আমরা বলতেছি ম্যাক বন্ডিং, যে ওই প্রিন্টারের যে ম্যাক আছে ওই ম্যাকের এগেনস্টে আমি ডিএইচসিপির একটা আইপি ফিক্স করে দিব, যে ওই ম্যাকের এগেনস্টে সবসময় ওই আইপিটাকে অফার করা হবে। এটা আমরা করবো রাউটার এন্ডে। তাতে আমাদের সুবিধা যেটা, সেটা হচ্ছে যে আমার কখনোই ওই প্রিন্টারে গিয়ে ফিজিক্যালি আইপি অ্যাড্রেস বসাইতে হচ্ছে না, ট্রাবল শুট করার সময়ও আমার ওইখানে গিয়ে ফিজিক্যালি নেটওয়ার্ক ইনফরমেশন চেঞ্জ করা লাগতেছে না। এটা গেল প্রিন্টারের ক্ষেত্রে, ধরেন প্রিন্টার অথবা সিসিটিভি এই ধরনের জিনিসের ক্ষেত্রে এটা একটা প্রসেস বললাম। এটার আরেকটা অ্যাপ্লিকেবল জায়গা হচ্ছে ল্যাপটপ।
ল্যাপটপে কি থাকে, আপনার ওয়াইফাই অ্যাডাপ্টার থাকে। এখন ওয়াইফাই অ্যাডাপ্টারে যদি আপনি অফিসের আইপি স্ট্যাটিক দেন, তাহলে ওই ভদ্রলোক ল্যাপটপটা যদি বাসায় নিয়ে যায়, তখন তার ওয়াইফাই এর আইপিটা তো সে পাবে না, কারণ তার ওইখানে স্ট্যাটিক করা। যে কারণে সে কিন্তু বাসায় ইন্টারনেট ইউজ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে ম্যানুয়ালি আইপি চেঞ্জ না করে। আবার আমি অফিস এন্ডে বসে আমি চাচ্ছি যে আমার ওই ইউজারটা একটা ফিক্সড আইপি পাক, তো সেক্ষেত্রে আমরা ম্যাক বন্ডিং করতে পারবো মাইক্রোটিক রাউটারে, যে মাইক্রোটিক রাউটারের যে ডিএইচসিপি সার্ভার আছে সে ওই ল্যাপটপের ম্যাকের এগেইনস্টে ডাইনামিক্যালি একটা ফিক্সড আইপি প্রোভাইড করবে। তো ম্যাক বন্ডিং এর পারপাসটা কি আমি আপনাদেরকে বুঝাইতে পারছি, নাকি আপনাদের কোনো কোশ্চেন আছে? ভাইজান আমার এখানে বিদ্যুৎ গেছিল তো জন্য ডিসকানেক্ট হয়ে গেছিলাম। কোন জায়গা থেকে আপনি ডিসকানেক্ট হয়েছেন? ওই যে আপনি লেস পর্যন্ত দেখাইছেন। তাইলে ভাই বাকিটা ভিডিওতে কভার করে নিন। আচ্ছা ঠিক আছে। আমরা এখনো কোনো কনফিগারেশন করি নাই, তারপরে তো ও, আচ্ছা, কনফিগারেশনে আচ্ছা। আপনার কোনো মিসম্যাচ হবে না, আমরা ডিসকাশন করতেছিলাম। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমি আপনাদেরকে যে সিনারিওটা এক্সপ্লেন করলাম যে কেন ম্যাক বন্ডিং করব, এটা নিয়ে কি আপনাদেরকে আমি বুঝাইতে পারছি, বা আপনাদের কারো কোনো কোয়েরি আছে? না ভাই, বুঝতে পারছি। আচ্ছা ফাইন। তো সেক্ষেত্রে ম্যাক বন্ডিং করার প্রসেস খুব সিম্পল। এটা আমার কি ডিএইচসিপি লিজে এই আইপিটা আমি পাচ্ছি, এবং এইটা ডাইনামিক্যালি পাচ্ছি। এই যে এখানে ডি আছে ডাইনামিক, আমি যদি এখানে রাইট ক্লিক করে মেক স্ট্যাটিক দেই, এই মেক স্ট্যাটিক দেওয়া মাত্রই আমার ম্যাক বন্ডিং হয়ে গেছে। এই ডিএইচসিপি লিজে এই লিজটা ফিক্সড হয়ে গেছে এগেইনস্ট দিস ম্যাক। এই আইপিটা আর কাউকে অফার করা হবে না, এই আইপিটা শুধুমাত্র অফার করা হবে এই ম্যাক অ্যাড্রেসের ডিভাইসকে, তার মানে আমার ডিভাইস। তাহলে এই যে আমি শুধুমাত্র 2 ক্লিকে একটা কাজ করলাম, এই 2 ক্লিকে আমার ম্যাক বন্ডিংটা হয়ে গেল, এবং ম্যাক বন্ডিংটা কি কি ধরনের বেনিফিট হবে, আমার কি কাজে লাগবে, সেটা আমি আপনাদেরকে একটু আগেই বলেছি। সো দ্যাটস ইট। আচ্ছা ভাইয়া, এই যে নেক বন্ডিং হ্যাঁ। এটা কি স্ট্যাটিক অবস্থা হয়ে গেল এখন, নাকি ডিএসসিপি তে এখন ডি তো চলে গেছে অলরেডি? না না, এটার হচ্ছে আমি এতক্ষণ আপনাকে যেটা বুঝাইলাম সেটা আমি আবার একটু রিপিট করি। হ্যাঁ, যেটা হচ্ছে আমার কম্পিউটার আইপিটা ডিএইচসিপি তেই পাচ্ছে। এই দেখেন 10.254 আইপি পাচ্ছে, এবং দেখেন কোনো প্রকারের আইপি স্ট্যাটিক বসানো নাই, ডিএইচসিপি তেই সে পাবে। এখন যদি আমি কম্পিউটার অফও করে দেই, অফ করে যদি 10 দিন পরেও এই কম্পিউটার আবার এই নেটওয়ার্কে কানেক্ট করি, তখন এই ম্যাক রাউটারে ডিএইচসিপি তে ম্যাক বন্ডিং করার কারণে আমার অটোমেটিক ডিএইচসিপি আইপি পাবে, কিন্তু সব সময় এই আইপিটা পাবে, যেহেতু আমি রাউটারে আমার ল্যান কার্ডের ম্যাক অ্যাড্রেসের এগেইনস্টে এটাকে ম্যাক বন্ডিং করে দিছি। মানে ম্যাক বন্ডিং করলে তার মানে যে হাতের বাম পাশে যে ডিটা ছিল, জি, ওটা চলে সেটা যাবে, এটা ওটা চলে ডাইনামিকের যাবে। জায়গায় স্ট্যাটিক হয়ে যাবে। হ্যাঁ, জি ভাই, বুঝতে পেরেছি। আপনি ডিএইচসিপি যেভাবে কাজ করে ডিএইচসিপি ওভাবেই কাজ করবে। আমার এই কম্পিউটার আইপি বসাইতে হবে না, কিছু করতে হবে না, আমি নেটওয়ার্কে আসলে অটোমেটিক আইপি পাবে, কিন্তু এই কম্পিউটারটা সব সময় শুধুমাত্র এই আইপিটাই পাবে, যেহেতু আমি ডিএইচসিপি লিজে এটাকে স্ট্যাটিক করে দিছি। এই ম্যাক অ্যাড্রেসের এগেইনস্টে ডিএইচসিপি তে অলওয়েজ এই আইপিটাকে অফার করা হবে, অন্য কোনো নেটওয়ার্ক আইপি এই কম্পিউটার আর পাবে না, বা এই আইপিও অন্য কোনো কম্পিউটার অফার করা হবে না। ভাইজান আমি যদি এই যে ডাইনামিক যে আইপিটা পাইছে এটা যদি আমি চেঞ্জ করে অন্য আইপি দেই, সেক্ষেত্রে কি ওই অন্য আইপি পাবে? আমি যদি অবশ্যই পাবে। ধরেন আপনার ধরেন এটা স্ট্যাটিক নেই, ডাইনামিক আছে। হ্যাঁ, তখন হচ্ছে আপনি ওপেন করে এখানে আইপিটা চেঞ্জ করে দিলেন, ঠিক আছে, চেঞ্জ করে দিয়ে অ্যাপ্লাই দিলেন, ওকে দিলেন। অ্যাপ্লাই ওকে দেওয়ার পর যেটা করতে হবে, আপনার কম্পিউটারের নেটওয়ার্ক অ্যাডাপ্টারটা একবার ডিসেবল করে এনাবল করতে হবে। ডিসেবল করে এনাবল করলে চেঞ্জ করা যে আইপিটা আছে ওইটাই পাবে। আচ্ছা তাহলে এই ম্যাক বন্ডিংটা নিয়ে কারো কোনো কোয়েরি আছে? না ভাই, করিনি। কি ভাইয়া? আচ্ছা, ম্যাক বন্ডিং নিয়ে যদি কারো কোনো কোয়েরি না থাকে, আচ্ছা আমি এখানে কি দিছি আমি আসলে ভুলে গেছি, একটু দেখি। আচ্ছা, ম্যাক বন্ডিং তো আছে, ম্যাক বন্ডিং এর পরে আমরা এখন এআরপি দেখবো, যেটা কিনা হচ্ছে অ্যাড্রেস রেজুলেশন প্রোটোকল। আমি আপনাদেরকে এই ফাইলগুলো দিয়ে দেই, বেসিক কিছু ডেফিনেশন দিয়ে, যদি আপনাদের কখনো কাজে লাগে আপনারা দেখতে পারেন।
তো এই অ্যাড্রেস রেজুলেশনের প্রোটোকলের কাজ হচ্ছে যে আপনার মাইক্রোটিক বা যে কোনো রাউটার থেকে আপনার যত ধরনের আইপি অফার করা হয় এবং যত ধরনের ডিভাইস ওই নেটওয়ার্কে অ্যাক্টিভ থাকে, প্রতিটা ডিভাইসের আইপি অ্যাড্রেস নিয়ে সে একটা এআরপি টেবিল করে। তো এই এআরপি টেবিলটার, এআরপি মানে হচ্ছে অ্যাড্রেস রেজুলেশন প্রোটোকল। এবং আপনারা হয়তো বা অনেকেই এআরপি টেবিলের কাজ সম্পর্কে অনেক ভালো জানেন, যারা সিসকো নিয়ে কাজ করেন তারাও জানবেন। সো এখানে একটা ডেফিনেশন দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। সো এই এআরপি টেবিলটা আমরা যাব হচ্ছে আইপি থেকে এআরপি। আইপি থেকে যখন আমরা এআরপি তে যাব তখন আমাকে এআরপি টেবিল শো করবে। তো এআরপি তে যেটা শো করে, আপনার মাইক্রোটিকের এগেনস্টে সে ওয়ান সাইডেও যদি কোনো আইপি পায় সে সেটাকেও শো করে, সে ল্যান সাইডের আইপি কেও শো করে। সো এইটা হচ্ছে আমার এআরপি টেবিল, যে আমার এই রাউটারে যে কয়টা কানেকশন আছে সবগুলা কানেকশনের ম্যাক এবং আইপি অ্যাড্রেস সে দেখাচ্ছে। তো আমরা ম্যাক বন্ডিং করার সময় কি করছি, আমরা এইখানে ডিএইচসিপি লিজে একটা ম্যাক বন্ড করে দিছি। তো ডিএইচসিপি লিজে যখন ম্যাক বন্ড করছি, আমার কম্পিউটার এইখান থেকে এই আইপিটাই পাবে। তো আমরা চাইলে এই সেম জিনিসটা এআরপি টেবিলও একইভাবে বন্ড করে দিতে পারি, মেক স্ট্যাটিক করে। না দিলেও কোনো সমস্যা নাই, দিয়ে রাখলে দুই টেবিলেই এটা সেম সেম হয়ে যাবে এবং এটা স্ট্যাটিক হয়ে যাবে, ডাইনামিক চলে যাবে। তো এটা হচ্ছে ম্যাক বন্ডিং এর জন্য, এটা স্ট্যাটিক না করলেও হয়, আবার স্ট্যাটিক করলে টেবিল এটা ফিক্সড হয়ে যাবে, এটা বারবার র্যান্ডমলি যাওয়া আসা করবে না। সেক্ষেত্রে আপনারা ম্যাপিং এর সময় কিছু বেনিফিট পাইতে পারেন। না করলেও সমস্যা নেই, করে রাখলে আপনার টেবিলে ফিক্সড দেখাবে যে আপনার কোন ক্লায়েন্টের এগেনস্টে ম্যাক অ্যাড্রেসটা এই দুটা টেবিলে সেম আছে কিনা। তো এই এআরপি টেবিলের স্ট্যাটিক করার জন্য আরেকটা পারপাসে আমরা ইউজ করব, তো আমি ওই পারপাসটা নিয়ে বলি। সো ম্যাক বন্ডিং আমি আপনাদেরকে দেখাইছি। তো ম্যাক বন্ডিং এর জন্য আমরা এই ডিসকাশন পয়েন্টগুলো দেখছিলাম। তো ম্যাক বন্ডিং এর পরে এক্সেস কন্ট্রোল যদি আমরা দেখি, তো এই এক্সেস কন্ট্রোলের জন্য আমি আপনাদেরকে ফার্স্ট একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করি। ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করার জিনিসটা হচ্ছে যে, এক নম্বরে আমার অফিস দিয়ে এক্সাম্পল দেই, আমার অফিসে আমি একটা ডিএইচসিপি করছি। ডিএইচসিপি করার পরে মাইক্রোটিক থেকে আমি ডিএইচসিপি করছি, সেই মাইক্রোটিকের সাথে আমি একটা ওয়াইফাই অ্যাক্সেস পয়েন্ট কানেক্ট করছি। ওয়াইফাই অ্যাক্সেস পয়েন্ট কানেক্ট করার পরে আমার ইউজাররা পুরো অফিসে ওয়াইফাই পাচ্ছে। এখন যখন আমার মাইক্রোটিক থেকে আমি ডিএসসিপি রিলিজ করতেছি এবং ওয়াইফাই অ্যাক্সেস পয়েন্ট দিয়ে আমার ইউজারদেরকে আমি ডিস্ট্রিবিউশন করতেছি, তখন যেটা হচ্ছে যে আমার ওয়াইফাই এর পাসওয়ার্ড যদি কেউ জানে, সেই ইন্টারনেট ব্রাউজ করতে পারতেছে। যে কোনো ইউজার যদি আপনার ওয়াইফাই পাসওয়ার্ড জানে, সেক্ষেত্রে আপনার যে কোনো ইউজারই আপনার নেটওয়ার্কে ইন্টারনেট ইউজ করতে পারবে। এখন যখন আমরা অফিস এনভায়রনমেন্ট ধরতেছি, আপনার অফিসে 50 ইউজারের এগেনস্টে আপনি যদি 10 Mbps কানেকশন নিয়ে থাকেন, এবং সেক্ষেত্রে যদি আপনার মোটামুটি 10 জন ইউজারই যদি 10 Mbps করে টানতে থাকে, ওভারঅল 10 Mbps স্পিডটা অকুপাই করে নেয়, তাহলে আপনার বাকি 40 জন ইউজার কিন্তু আর স্পিড পাবে না। তো এক্ষেত্রে যেটা সাধারণত দেখা যায় যে আপনার 50 জন ইউজার কখনোই 10 Mbps ইউজ করতে পারে না, আনটিল অ্যান্ড আনলেস কম্পিউটারে কোনো ডাউনলোড বা ভিডিও স্ট্রিমিং না চললে। তো এইসব ক্ষেত্রে যখন আপনার ওয়াইফাই ওপেন, তার মানে আপনার 50 জন ইউজার, আপনি হয়তো বা 50 জন ইউজারের ল্যাপটপ ডেস্কটপের ব্যান্ডউইথ হিসাব করে ব্যান্ডউইথ কিনছেন, 50 জন ইউজারের মোবাইল আপনি হয়তো বা কনসিডারেশনে রাখেন নাই। এখন আপনার ওয়াইফাই পাসওয়ার্ড জানা থাকলে ওই 50 জন ইউজার কিন্তু আপনার মোবাইল ফোনে ইউজ করতে পারবে। তার পাশাপাশি অফিস স্টাফ যারা আছে, লাইক মেসেঞ্জার বা সিকিউরিটি গার্ড বা অফিস পিয়ন, ওরাও কিন্তু কারো না কারো কাছ থেকে পাসওয়ার্ড নিতে পারলে তারাও হচ্ছে গিয়ে ইন্টারনেট ব্রাউজ করতে পারবে। এবং সাধারণ ক্ষেত্রে যেগুলো দেখা যায় যে অফিস স্টাফের কাছে যদি ওয়াইফাই পাসওয়ার্ড থাকে, এরা বসে ইউটিউবে স্ট্রিম করে, ফেসবুকে ভিডিও দেখে। তো ওভারঅল আপনার ব্যান্ডউইথটা আপনার কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। আপনি নেটওয়ার্কে অ্যাডমিন, কিন্তু আপনি কন্ট্রোল করতে পারতেছেন না যে আপনার ব্যান্ডউইথ ইউজেসটা আপনি কিভাবে শেপ করবেন। তো তার জন্য আমরা যেটা করতে পারি, আমরা একটা সিম্পল প্রসেসে মাইক্রোটিক এক্সেস কন্ট্রোল ক্রিয়েট করতে পারি, যে আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ড সবার জানা থাকলেও যতক্ষণ পর্যন্ত মাইক্রোটিক অ্যাডমিন কোনো একজন ইউজারকে ইন্টারনেট অ্যাক্সেস না দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত সে ওয়াইফাইতে কানেক্ট হইলেও ইন্টারনেট পাবে না।
তো এই জিনিসটা হচ্ছে এক্সেস কন্ট্রোল। তো এই এক্সেস কন্ট্রোল এনাবল থাকলে যেটা সুবিধা, যে নেটওয়ার্ক অ্যাডমিন যাদেরকে অ্যালাউ করবে ইন্টারনেট ইউজের জন্য, হোক সেটা ল্যাপটপ, হোক সেটা ডেস্কটপ, হোক সেটা মোবাইল ফোন, নেটওয়ার্ক অ্যাডমিন যাদেরকে অ্যালাউ করবে শুধু তারাই ইন্টারনেট পাবে। এছাড়া কোনো অ্যাডিশনাল ডিভাইস ওয়াইফাই পাসওয়ার্ড জানা থাকলেও ইন্টারনেট ইউজ করতে পারবে না। তো এক্সেস কন্ট্রোলের সিনারিওটা কি আপনাদের সবাই ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, যদি সবাই ক্লিয়ার থাকে তাহলে আমি এক্সেস কন্ট্রোল কনফিগার দেখাবো। আপনারা কি কেউ এক্সেস কন্ট্রোল কনফিগার করছেন এর আগে, বা কনফিগারেশন দেখছেন জি ভাই দেখছি। কিভাবে করছেন? মাইক্রোটিকে দেখিনি। আচ্ছা, সোহেল ভাই মাইক্রোটিকে দেখছেন? আইগোটিকে অল্প কাজ করি আর কি। আচ্ছা, অফিসে এক্সেস কন্ট্রোল কিভাবে করছেন, কোনো আইডিয়া আছে? এমনি আইপি ইয়া করে দেওয়া যায় আর কি। ইউজার যখন কানেক্ট হবে তখন অ্যালাউ করে দিতে হয়, যদি আমি অ্যালাউ করে দিতে অ্যালাউ, যদি অ্যালাউ না করি সে অ্যাক্সেস পাবে না। কোন জায়গা থেকে অ্যালাউ করেন? আমি তো রাউটারে করেছি, রাউটার। ও, ওয়াইফাই রাউটার। জি জি। আচ্ছা, এখন ওয়াইফাই, নেটগিয়ারের ওয়াইফাই রাউটার পাওয়া যায়। হ্যাঁ ওয়াইফাই রাউটারও এটা থাকে, কিন্তু এই ফিচার ইউজ করলে তো ওয়াইফাই রাউটার কদিন পর পর ঝামেলা করে। আপনারটা করে না? না এখনো তো করে না, আমি দেখি নাই আর কি। আচ্ছা, ওয়াইফাই রাউটারে এটা ইউজ করলে দুইটা কমন প্রবলেম হয়। হ্যাঁ, এক নাম্বার প্রবলেম, যদি কোনোটা ব্লক করেন ওইটা আনব্লক হইতে চায় না, আর যে আইপি একজনের এগেইনস্টে অ্যাসাইন হয় ওই আইপি ডি অ্যাসাইন হইতে চায় না। তো রাউটার একটু পুরনো হইলে এই ধরনের সমস্যা করা শুরু করে আর কি। মানে আমি এখনো ফেস করি নাই, হয়তো নেক্সট টাইম করতে পারি। আচ্ছা, আশা করি না করাই ভালো, করলে আপনার অনেক কষ্ট হবে। কারণ ওইটা হচ্ছে মানে রাউটার রিসেট টিসেট করে ফার্মওয়্যার আপডেট করে আবার ওইটাকে লাইভ করতে হয়, কষ্টসাধ্য কাজ আর কি যখন প্রবলেম করে। আচ্ছা, তাইলে আমি মাইক্রোটিক থেকে কনফিগারেশনটা দেখাই। দেখেন, মাইক্রোটিক থেকে এটার কনফিগার করার জন্য একটাই প্রসেস না, আসলে প্রসেস আর অনেকগুলাই আছে। ওয়েব প্রক্সি করা যায়, তারপরে ম্যাঙ্গেল করে করা যায়, অনেকভাবেই করা যায়। তো আমি সবচেয়ে সিম্পল ওয়ে আপনাদেরকে দেখাবো। এক্সেস কন্ট্রোল করার জন্য আমরা প্রথমে যাব ইন্টারফেসে যাওয়ার পরে আমরা আমাদের ল্যান ইন্টারফেস যেটা আছে সেটাকে ওপেন করব। যেমন আমার ল্যান ইন্টারফেস হচ্ছে 4, তো যেই ল্যান ইন্টারফেস থেকে আমার ল্যানটা কানেক্টেড ওই ল্যানের ইন্টারফেসে আমার কনফিগটা করতে হবে। তো এই ল্যান ইন্টারফেসে কনফিগ করার জন্য সরি, এই যে আমার ইথার 4, এই ইথার 4 থেকেই দেখেন আমার ডিএইচসিপি করা। আচ্ছা ভাই, আর একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, বলেন। মানে ল্যান ইন্টারফেস তো ওখানে দুইটা ছিল, মানে কোনটা সিলেক্ট করবো? যেমন ওখানে দুইটা তো ব্যান্ডউইথ আছে। ল্যান ইন্টারফেস তো আমার একটা, এটা তো ওয়ান, এটা আমার ইন্টারনেট, এটা ইন্টারনেট, এটা ল্যান। এখন আপনি যেইটাকে ল্যান করবেন, দেখেন হ্যাঁ, সেক্ষেত্রে আমি আপনার বুঝবো কি করে? বুঝবেন কি করে? হ্যাঁ। কনফিগার তো আপনিই করছেন, কোন ইন্টারফেসে ল্যান কানেকশন দিয়েছেন আপনি বুঝবেন না? ও আচ্ছা, জি জি আমি ভাই। সুইচের কেবলটা যে পোর্টে লাগাবো আর কি রাউটারে। আচ্ছা বিকাশ ভাই, জি ভাই। আমরা হচ্ছে যখন কনফিগার শুরু করি প্রথমে, জি তখন হচ্ছে আপনার ইউজাররা যে পোর্ট থেকে কানেক্টেড ওইটাই তো ল্যান পোর্ট। তো ওই ল্যান পোর্টে মাইক্রোটিকে সাধারণত আমরা কমেন্ট করে রাখি। ল্যান দিয়ে যদি কমেন্ট করে রাখি তাহলে আর এই কনফিউশন হবে না। তবে জেনারেলি আপনার ল্যান ইন্টারফেস সেটাই যেটা থেকে আপনার ইউজাররা কানেক্টেড, আপনি যাকে ল্যান হিসাবে কনফিগার করছেন। জি জি ঠিক আছে? জি ভাই। আচ্ছা, তো এখন আমি যে কনফিগারটা করব, এটা যদি একের অধিক ল্যান আপনাদের থাকে মাইক্রোটিকে, সেক্ষেত্রে প্রতিটা ল্যানের এগেইনস্টেই করতে হবে। তো আমার ল্যান হচ্ছে ইথার 4, তো আমি ল্যানটা ওপেন করলাম এবং এখানে আমার ইথার 4 ইন্টারফেসের ডিটেলস দেখাচ্ছে। তো ইথার 4 ইন্টারফেসে দেখেন এআরপি দেয়া আছে এনাবলড। এখানে অপশন আছে 4টা: এনাবল, ডিসেবল, প্রক্সি এআরপি, রিপ্লাই অনলি। এখানে যদি আমরা এআরপি ডিসেবল করে দেই সেক্ষেত্রে আমার এই পোর্টটাই ডিসেবল হয়ে যাবে, এবং এই পোর্ট এনাবল করতে হইলে আমার মাইক্রোটিকে
অন্য পোর্টের থ্রুতে লগ ইন করে তারপরে এটাকে এনাবল করতে হবে। ইথার 4 পোর্ট দিয়ে আমি আর এই মাইক্রোটিকে অ্যাক্সেস করতে পারবো না যদি আমি এআরপিটা ডিসেবল করে দিই। যদি আমি এনাবল করে দিই তাহলে আমার অ্যাজ ইট ইজ এখন চলতেছে। আর যদি আমি রিপ্লাই অনলি করে দেই, রিপ্লাই অনলি করে দিলে আমার যেই সব এআরপি ম্যাক আমার ফিক্স থাকবে তাদের রিপ্লাই পাওয়ার পরেই তারা এক্সেস পাবে। তো ওইটার এক্সপ্লানেশনে আমি যাচ্ছি। যাওয়ার আগে আমি বলি প্রথম আমাদের স্টেপ 1 হচ্ছে এক্সেস কন্ট্রোলের জন্য যে আমরা আমাদের ল্যান ইন্টারফেসের এআরপিটা রিপ্লাই অনলি করে দেব। তো আমি রিপ্লাই অনলি করে ভাই আরেকটা অপশন আছে, এটা কি একটু বলবেন? আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? এখন শুনতে জি পাচ্ছি। ভাই শুনতে পাচ্ছি। আচ্ছা, ওই এআরপি চেঞ্জ করলে সবসময় মাইক্রোটিক একটা পজ নেয়। তো ওই পজের কারণে আমার টেম্পোরারি ইন্টারনেট একটা বাড়ি দেওয়ার কথা আর কি। ওই জন্যই জিজ্ঞাসা করলাম যে আপনারা আমাকে শুনতে পাচ্ছেন কিনা। দিছিল ভাই, বাড়ি দিছিল একবার, হ্যাঁ শোনা যাচ্ছিল না। আচ্ছা, তো এখন আমি যেটা করছি আমার ল্যান ইন্টারফেসটাকে আমি রিপ্লাই অনলি করছি। আচ্ছা, এখানে কি আমি সম্পর্কে কিছু লিখি নাই? আচ্ছা, ল্যান ইন্টারফেসটাকে যখন আমি এআরপিটাকে রিপ্লাই অনলি করছি তারপরে আমার এআরপি টেবিলে যারা স্ট্যাটিক আছে এবং আমার লিস্ট টেবিলে যারা স্ট্যাটিক আছে তারাই শুধুমাত্র ইন্টারনেট অ্যাক্সেস পাবে। কারণ আমি ইন্টারফেসে দিচ্ছি রিপ্লাই অনলি। রিপ্লাই অনলি হচ্ছে যে যেগুলো আমার স্ট্যাটিক করা শুধু সেগুলাতে অ্যাক্সেস পাবে, আর যেগুলো ডাইনামিক আইপি থাকবে ওগুলাতে ইন্টারনেট অ্যাক্সেস পাবে না। তো এখন যেটা হবে, এখন এই মাইক্রোটিক রাউটারে আমার ল্যাপটপের আইপিটা স্ট্যাটিক করা। এখন এইটা থেকে যদি অন্য কোনো ডিভাইস এই লিজে কানেক্ট হয়, ধরেন আমি একটা ওয়াইফাই রাউটার লাগাইলাম, ওয়াইফাই রাউটারের পাসওয়ার্ড ওপেন করে দিলাম, এখন যদি কোনো মোবাইল বা কম্পিউটার এই ডিএইচসিপি সার্ভারে কানেক্ট হয় তাহলে নিচে কি আসবে, ডাইনামিক দিয়ে একটা আইপি দিয়ে এরকম একটা লিস্ট ডিটেলস দেখাবে। তো যতক্ষণ সেটা ডাইনামিক থাকবে ততক্ষণ সে ল্যানের অ্যাক্সেস পাইলেও সে কোনো ইন্টারনেট অ্যাক্সেস পাবে না, মানে ইন্টারনেট ব্রাউজ করতে পারবে না। সে ল্যানের অ্যাক্সেস পাবে, ল্যানে প্রিন্ট দিতে পারবে চাইলে, তো ল্যানের সব ধরনের অ্যাক্সেস পাবে কিন্তু ইন্টারনেট পাবে না। তো এই ইন্টারনেট পাওয়ার জন্য যেটা করতে হবে, আমরা প্রথমে যেভাবে লিস্টগুলোকে স্ট্যাটিক করছিলাম আপনার লিজে এবং এআরপিতে, এই দুই জায়গাতে যতক্ষণ পর্যন্ত আমরা স্ট্যাটিক করে না দিব ততক্ষণ পর্যন্ত সে ইন্টারনেট অ্যাক্সেস পাবে না। তো যখন সে ইন্টারনেট অ্যাক্সেস পাচ্ছে না তখন যেটা হচ্ছে যে আমাদের অ্যাক্সেস কন্ট্রোলটা স্টাবলিশ হয়ে যাচ্ছে। এখন নেটওয়ার্ক অ্যাডমিন যাদেরকে স্ট্যাটিক করে দিবে এআরপি টেবিল এবং লিস্ট টেবিলে শুধুমাত্র তারাই ইন্টারনেট অ্যাক্সেস পাবে, আর যাদেরকে স্ট্যাটিক করে দিবে না তারা কেউ ইন্টারনেট অ্যাক্সেস পাবে না। তো এটা কি আপনাদের সবাই ক্লিয়ার বা কোনো কোশ্চেন আছে এই টপিকে? জি ভাইয়া, এখানে যখন হচ্ছে একটা রিকোয়েস্ট আসতেছে, তার মানে আমি কি ওই যে আইপির এগেনস্টে রিকোয়েস্ট আসতেছে সেই আইপিটাই কি আবার নতুন করে খালি স্ট্যাটিক আকারে বসাই দিব? না না, আপনার তো বসাইতে হচ্ছে না। আচ্ছা দেখেন, যখনই আপনার একটা নতুন ইউজার এখানে কানেক্ট হবে এই ডিএইচসিপি সার্ভারে তখন কিন্তু অটোমেটিক একটা লাইন নিচে চলে আসবে। আমারটা যেরকম প্রথমে অটোমেটিক আসছিল, পাশে ডি লেখা ছিল, একইভাবে অটোমেটিক চলে আসবে, পাশে ডি লেখা থাকবে। তো ওকে যদি আপনি অ্যাক্সেস দিতে চান তখন আপনি রাইট ক্লিক করে মেক স্ট্যাটিক করে দিলেই হবে। আচ্ছা আর তার পাশাপাশি আপনার এআরপি টেবিলেও অটোমেটিক আসবে। অটোমেটিক আসলে এআরপি টেবিলেও রাইট ক্লিক করে মেক স্ট্যাটিক করে দিবেন। যদি অটোমেটিক এআরপি টেবিলে না আসে কোনো সমস্যা নেই, অ্যাড বাটনে ক্লিক করবেন, এই লিস্ট টেবিল থেকে আইপি অ্যাড্রেসটা নিয়ে নেবেন, ম্যাক অ্যাড্রেসটা নিয়ে নেবেন, ইন্টারফেস হবে হচ্ছে ল্যান ইন্টারফেস, অ্যাপ্লাই ওকে দিয়ে দিলে অ্যাড হয়ে যাবে। তো আমার এই দুই জায়গাতে স্ট্যাটিক করতে হবে। আচ্ছা, তার মানে দুই জায়গা থেকে আমাকে স্ট্যাটিক রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক ভাই আমার একটা জি কোশ্চেন বলেন। আছে।
আমার অফিসে হুম। 10টা ল্যাপটপ আসলো, আমি 10টা ল্যাপটপই কানেক্ট করলাম, এইভাবে স্টাডি করে হ্যাঁ দিলাম। হ্যাঁ করে দিলাম। পরের দিন যখন আরেক অন্য আর 10টা আসবে, এই 10টা তখন আসে নাই, তখন এটা তো ফিক্সড হয়ে থাকবে, তখন কি এটা মানে আমার রিলিজ করে দিতে হবে আবার? আমি আপনার কোশ্চেনটা বুঝি নাই, আপনি আমাকে আরেকবার বলেন। মানে আপনার অফিসে 10টা ল্যাপটপ আছে? আমার একটা বাইং হাউস, হ্যাঁ যেখানে 10টা বাইরে থেকে 10 জনে লোক হ্যাঁ আসছে, তাদেরকে হ্যাঁ আমি ওয়াইফাই কানেক্ট করে দিলাম, আমি অ্যাক্সেস দিয়ে হ্যাঁ দিলাম, হ্যাঁ দিয়ে স্টাডি দিলেন। করে দিলাম, যাতে হ্যাঁ উনি ইন্টারনেট গুলো পায়। হ্যাঁ পরের দিন অন্য আর 10 জন আসলো, বা অন্য ল্যাপটপ নিয়ে আসলো, বা অন্য আর কেউ আসলো, তখন তো ওনারা ডিএসসিপি তে অন্য আইপি পাবে। হ্যাঁ অন্য আইপি পাবে। সেক্ষেত্রে কি এই রিলিজ করে দিতে হবে এই 10টা, নয়তো এটা বাইন্ড হয়ে থাকবে আর কি হ্যাঁ একের সেক্ষেত্রে সাথে আইপি? আপনার যদি গেস্ট হয়, যে সে রেগুলার আসে জি। না, 2-3 দিনের জন্য আসছে, 2-3 দিন পরে আর আসবে না, সেক্ষেত্রে গেস্ট আইপি গুলোকে আপনাকে সিলেক্ট করে করে ম্যানুয়ালি, যে মাইনাস বাটন দিয়ে ম্যানুয়ালি রিমুভ করে দিতে হবে। জি, বুঝতে পারছি। দুই জায়গা থেকেই? হ্যাঁ 2 জায়গা থেকে। ওকে, থ্যাংক ওকে। আর তাহলে এক্সেস কন্ট্রোল আমরা সবাই বুঝতে পারছি, আমরা তাহলে এক্সেস কন্ট্রোল করতে পারবো। আপনাদের কারো কোনো কোয়েরি আছে এই বিষয়ে? না, বুঝতে পারছি। ওকে, যদি কারো কোনো কোয়েরি না থাকে তাহলে দেখেন, আমরা লিজ ম্যানেজমেন্ট দেখছি, আমরা আইপি পুল দেখছি, আমরা এআরপি দেখছি, ম্যাক বন্ডিংও দেখছি, আমরা ইন্টারনেট অ্যাক্সেস কন্ট্রোলও দেখে ফেলছি। আমাদের নেক্সট টপিক হচ্ছে পোর্ট ব্রিজিং। তো পোর্ট ব্রিজিং সম্পর্কে যদি আপনাদেরকে বলি, আপনাদের পোর্ট ব্রিজিং সম্পর্কে আইডিয়া আছে যে ব্রিজ কেন করি আমরা নেটওয়ার্কিং এ? জি ভাইয়া, এটা একটু আইডিয়া আছে। আচ্ছা তাহলে আপনি তো আমাদের বলেন, আমরা একটু শুনি। এখানে ব্রিজ করার কারণটা হচ্ছে, কারণ মাইক্রোটিকে আমরা চাইলে একটা এক বা একের অধিক যে পোর্ট গুলা থাকে সেগুলাকে একটা আইপি রেঞ্জের মধ্যে আমরা রাখতে পারি। সেটা যদি চাই যে আমি বিভিন্ন পোর্ট থেকে আমার একই আইপিটা পাবে, সেম আইপিটা পাবে, সেই ক্ষেত্রে আমরা এই ব্রিজটা করে থাকি আর কি। মানে অনেকগুলো পোর্ট একসাথে করে আমরা একটা ব্রিজ ক্রিয়েট করি। ওকে, গুড এনাফ। তো আপনার এক্সপ্লেনেশন ঠিক আছে, আমি আরেকটু এক্সপ্লেন করি। মাইক্রোটিক RB750GR3। আচ্ছা দেখেন, এটা একটা মাইক্রোটিক। তো এই মাইক্রোটিকের ইন্টারনেট পোর্টে আমার অলরেডি একটা ওয়্যান করা আছে, এবং 4 নাম্বার পোর্টে আমার অলরেডি একটা ডিএসসিপি ল্যান করা আছে। ঠিক আছে, 1 নাম্বার পোর্টে ওয়্যান করা আছে, আমার 4 নাম্বার পোর্টে একটা ডিএসসিপি করে ল্যান ক্রিয়েট করা আছে। এখন ধরেন যে আমার অফিসটা একটা ছোট অফিস, 10-15 জন ইউজার আছে। 10-15 জন ইউজারের জন্য আমি একটা ওয়াইফাই রাউটার দিয়ে দিছি বা একটা সুইচ দিয়ে দিছি। তো এখন আমার অফিসে আমি একটা সিসিটিভি লাগাইলাম। সিসিটিভি লাগানোর পরে আমার ইউজারদের জন্য আমি যে সুইচ কিনছি ওই সুইচে আর জায়গা নেই, সেক্ষেত্রে আমি চাইলাম যে মাইক্রোটিক থেকে সরাসরি সিসিটিভিটা কানেক্ট করে দিই। তো সেক্ষেত্রে 5 নাম্বার পোর্টকে আমি টার্গেট করলাম যে এইটাতে আমি ডিরেক্ট সিসিটিভির এনবিআরটা কানেক্ট করব ফর এক্সাম্পল। তো এইটাতে আমি চিন্তা করলাম যে সিসিটিভিটা ডিরেক্ট কানেক্ট করব। এখন যদি আমার সিসিটিভিটা এখানে কানেক্ট করতে হয়, তাহলে এই পোর্টে তো কোনো আইপি নাই। এই পোর্টে আমাকে তখন নতুন করে আইপি অ্যাসাইন করতে হবে, কিন্তু আমি নতুন করে আইপি অ্যাসাইন করতে চাচ্ছি না। আমি চাচ্ছি যে আমার এই ডিএইচসিপি ল্যানের যে আইপি আছে এই আইপিটা দিয়েই আমি সিসিটিভিটা কনফিগার করব, কিন্তু
আমি এই পোর্টে কনফিগার করব। তো তখন যেটা হচ্ছে যে আমার 4 নাম্বার পোর্টের এগেইনস্টে দেখেন মাইক্রোটিককে আমার সব কনফিগারেশন করা 4 নাম্বার পোর্টের এগেইনস্টে। তো 4 নাম্বার পোর্টের আইপিটা যদি আমার 5 নাম্বার পোর্টে শেয়ার করতে হয়, সেক্ষেত্রে আমার যেটা করতে হবে এই দুইটা পোর্টের মধ্যে একটা ব্রিজ করতে হবে। এই দুইটা পোর্টের মধ্যে যদি আমি ব্রিজ করি, তখন যেটা হবে যে দুইটা পোর্ট ফিজিক্যালি আলাদা, ফিজিক্যালি দুইটা পোর্ট আলাদা, কিন্তু লজিক্যালি তারা বিহেভ করবে একই পোর্ট হিসাবে। তার মানে যদি 5 নাম্বার পোর্টে আপনি কোনো ডিভাইস কানেক্ট করেন, সে এই ডিএইচসিপির আন্ডারেই আইপি পাবে। ফিজিক্যালি তারা দুইটা আলাদা পোর্ট, কিন্তু লজিক্যালি তারা একটা পোর্ট হিসাবে বিহেভ করবে। এই যে একটা পোর্ট হিসাবে বিহেভ করা এবং এই যে কনফিগারেশন করাটা, এটাকেই বলা হয় ব্রিজ। এবং ব্রিজের যদি ডেফিনেশন দেখেন, এইখানে আপনার একটা জেনারিক ডেফিনেশন আমি দিয়ে দিছি, ইথারনেট লাইক নেটওয়ার্কস ক্যান বি কানেক্টেড টুগেদার ইউজিং ম্যাক ব্রিজ। ওকে ফাইন, এটা রিডিং করে লাভ নেই। তো ওই ব্রিজের যে ডেফিনেশন আমি বললাম, ওটাই আপনার হচ্ছে ব্রিজ হিসাবে ওই কারণে আমরা ইউজ করি, সরি। আর তার পাশাপাশি এখানে কনফিগারেশনের জন্য শর্টকাট আমি দিয়ে দিছি। সো যখন আমার দুইটা ফিজিক্যাল পোর্ট লজিক্যালি একটা পোর্ট হিসেবে বিহেভ করে, এই কনফিগারেশন করাটাই হচ্ছে আপনার ব্রিজ করা। তো আপনাদের কি মোটামুটি ব্রিজের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? জি। কারো কোনো কোশ্চেন আছে? এনিওয়ান? আপনাদের তেমন কোনো রেসপন্স নাই দেখে, আমি কি ভালো বুঝাচ্ছি নাকি আপনারা কোশ্চেন করতেছেন না, কোনটা? না ভাই, আপনার বোঝানো ঠিক আছে। আচ্ছা, ব্রিজের আরেকটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল আমি দিতে পারি। সেটা হচ্ছে, সেটাও একটা ছোট অফিসের এগেইনস্টেই বলি। ধরেন এইখানে আমি যে মাইক্রোটিকটা নিছি, এটা একটা RB750 GR3। GR3 মানে হচ্ছে গিগাবিট পোর্ট। এখন ধরেন আমরা গিগাবিট পোর্টের মাইক্রোটিকটাকে কনসিডার না করে আমরা একটা 100 MB পোর্টের মাইক্রোটিক যদি দেখি, RB750 R2, এই যে যেটা তো হচ্ছে 1000 পোর্ট, গিগাবিট পোর্ট নাই। দেখেন এখন যদি আমি এই মাইক্রোটিকটাকে কনসিডার করি, সেক্ষেত্রে যেটা হবে, এটা প্রতি পোর্টে আপনার ব্যান্ডউইথ কত? ম্যাক্সিমাম 100, ম্যাক্সিমাম 100। এখন এই 4 নম্বর পোর্টে যদি আমার ল্যান থাকে এবং আমার 4 নম্বর পোর্টে কোনো কারণে ধরেন 200 ইউজার হয়ে গেল, এখন 200 ইউজার তো ইজিলি 100 MB ব্যান্ডউইথ ইউজ করে ফেলতে পারে। তখন আপনি চিন্তা করলেন, আচ্ছা আমার 200 ইউজার তো 100 MB ব্যান্ডউইথ ইউজ করতেছে, তো আমি ব্যান্ডউইথটা বাড়ায় 200 MB নিই। তখন আপনি 200 MB নিলেন। তো 200 MB নেওয়ার পরে আপনার যেটা হবে যে এই পোর্টের ম্যাক্সিমাম ক্যাপাসিটি যেহেতু 100 MB, সেহেতু আপনি 200 MB ব্যান্ডউইথ থাকা সত্ত্বেও তারা কিন্তু 100 MBর উপরে ইউজ করতে পারবে না। তো তখন আপনাকে যদি ভাগ করতে হয় যে আপনি এই সবগুলা পোর্টে নতুন করে কনফিগার করে নতুন আইপি দিয়ে নতুন করে ব্যান্ডউইথ ভাগ করতে পারেন, কিন্তু সেটা আপনার জন্য অনেক সময় সাপেক্ষ এবং কষ্ট সাপেক্ষ। তো সেক্ষেত্রে আপনি যদি আপনার টোটাল ল্যানটাকে এই 4টা পোর্টে ভাগ করে নতুন করে সুইচিং করেন এবং তার পাশাপাশি এই 4টাকে যদি আপনি ব্রিজ করে দেন, তাইলে দেখেন যখন আপনার ল্যানটা শুধু 4-এ ছিল, তখন ম্যাক্সিমাম ক্যাপাসিটি ছিল 100 MB। আপনার ব্যান্ডউইথ যতই নেওয়া থাকুক, ইউজাররা 100 MBর বেশি ইউটিলাইজ করতে পারবে না। কিন্তু যখন আপনি 4টা পোর্টে নিলেন এবং 4টা পোর্টে ব্রিজ করে দিলেন,
ব্রিজ করে দেওয়া মানে কি, চারটা পোর্ট ফিজিক্যালি আলাদা কিন্তু লজিক্যালি একটা সিঙ্গেল পোর্ট হিসাবে বিহেভ করতেছে। এই পোর্টে কানেক্ট করলেও আপনি যেই ডিএইচসিপি পাবেন, এইটা তো ওই একই ডিএইচসিপি পাবেন, এই দুইটা তো সেম ডিএইচসিপি পাবেন। তো এই যে সেম ডিএইচসিপি চারটা পোর্টে পাচ্ছেন, এবং আপনার ল্যান সেগমেন্টটাকে যদি আপনি 50 জন ইউজার করে চারটা পোর্টে 200 ইউজারকে ভাগ করে দেন, তাহলে দেখেন আপনি কিন্তু ওভারঅলি এখন 400 এমবিপিএস টোটাল ক্যাপাসিটি ইউজ করতে পারবেন। তাহলে আপনার ল্যান ইউজারদের ক্যাপাসিটিটা আপনি রাউটার চেঞ্জ না করে বাড়ায় দিতে পারলেন। তো দুইটা খুব সিম্পল ব্রিজের এক্সাম্পল বললাম, এখন শুধু কনফিগারেশন করাটাই বাকি। তো আপনাদের এই ব্রিজ নিয়ে কি কোনো কোশ্চেন বা কোয়েরি আছে কারো? আর না, না ভাই, কোনো কোয়ারি নেই। ওকে, যদি কোনো কোয়েরি না থাকে তাহলে আমরা ব্রিজের কনফিগারেশনটা দেখি। দেখেন এখানে আপনাদের প্র্যাকটিস করার সময় যদি শর্টকাট কাজে লাগে, তার জন্য আমি খুব শর্টকাটে আপনার প্রসেস স্টেপগুলো দিয়ে রাখছি। এই যে আমি স্টেপগুলো দেই, যদি এখন আপনাদেরকে আমি এই স্টেপগুলোর সাথে রিলেট করে করে দেখাই, আপনারা দেখেন যে আপনাদের প্র্যাকটিসে এটা কাজে লাগবে কিনা। যদি না লাগে তাহলে নেক্সট ক্লাস থেকে আর এই ধরনের স্টেপিং দিব না। একটু 1 মিনিট হোল্ড করবেন। আচ্ছা, আপনাদেরকে আমি স্টেপ ওয়াইজ দেখাইতে যাচ্ছিলাম। তাহলে দেখেন এখানে স্টেপ 1 দেয়া আছে গো টু ব্রিজ, স্টেপ 2 দেয়া আছে অ্যাড। এই যে ব্রিজ, এখানে একটা আলাদা সেগমেন্টই আছে ব্রিজ, সেগুলো কেটে দেই। সেক্ষেত্রে গো টু ব্রিজ মানে ব্রিজ, অ্যাড মানে হচ্ছে এই যে ব্রিজে যাওয়ার পরে আমরা এই যে অ্যাড বাটন, অ্যাড দিলাম। অ্যাড দেওয়ার পরে দেখেন সিলেক্ট নেম, অ্যাপ্লাই অ্যান্ড ওকে। তো এখানে আপনি যে ব্রিজটা তৈরি করতেছেন, এই ব্রিজে আপনি আপনার ইচ্ছা মতো ব্রিজের নাম দিতে পারেন। তো আমার এখানে আমি নাম দিলাম ধরেন ল্যান্ড ব্রিজ নাম দিলাম। ল্যান্ড ব্রিজ নাম দেওয়ার পরে আমি দিলাম অ্যাপ্লাই অ্যান্ড ওকে। তাহলে কি হলো, আমার একটা ব্রিজ তৈরি হলো, যেখানে ব্রিজের নাম ল্যান্ড ব্রিজ, এআরপি এনাবল করা। দিলাম অ্যাপ্লাই, দিলাম ওকে, আমার একটা ব্রিজ তৈরি হয়েছে। আচ্ছা, যেহেতু আমি এই ল্যানে বসে আপনাদেরকে দেখাচ্ছি, সেহেতু আমি 4 নাম্বার ইন্টারফেসটা ইউজ করব না, যেটা কিনা আমার এখনকার ডিএইচসিপি ইন্টারফেস। আমি 2 আর 3 ইন্টারফেসটা সিলেক্ট করি, এবং 2 আর 3 ইন্টারফেসের জন্য আমি এই ল্যান্ড ব্রিজটা করতেছি 2 আর 3। তাহলে প্রথমে আমি একটা ব্রিজ তৈরি করলাম। এখন আমি যাব পোর্টসে। দেখেন এইখানে আমি দিছি গো টু ব্রিজ দেন পোর্টস। এখন আমি যাব পোর্টসে যাওয়ার পরে আমি দেব ক্লিক করব অ্যাড বাটনে। অ্যাড বাটনে ক্লিক করার পরে আমি কোন কোন ইন্টারফেসের জন্য ব্রিজ করব বলছি 2 আর 3। তাহলে প্রথমে আমি 2টাকে ইনপুট দেব। ইথার টু ব্রিজ হচ্ছে ল্যান্ড ব্রিজ, যেটা আমি মাত্র তৈরি করে আসলাম। দিলাম অ্যাপ্লাই, দিলাম ওকে। আমি আবার অ্যাড বাটনে ক্লিক করলাম, আমি দিলাম ইথার 3 ব্রিজ, যেটা আমি তৈরি করছি ল্যান্ড ব্রিজ, অ্যাপ্লাই ওকে। এই যে 2টা ইন্টারফেস আমি ল্যান্ড ব্রিজের আন্ডারে দিলাম, এটা দেওয়ার কারণটা হচ্ছে যে এই 2টা ইন্টারফেস এখানে সিলেক্ট করার কারণে আমার এই ব্রিজের আন্ডারে এই 2টা ইন্টারফেস অ্যাড হয়ে গেল। তার মানে আমি ইথার 2 এবং ইথার 3 ব্রিজ করতে চাচ্ছিলাম, সেই 2টা ইন্টারফেস আমি ওই ব্রিজের আন্ডারে দিয়ে দিলাম, এবং আমার ব্রিজ অলরেডি এস্টাবলিশ হয়ে গেছে, আমার ব্রিজ করা কমপ্লিট। এই 2টা পোর্ট এখন এক পোর্ট হিসাবে বিহেভ করবে, ফিজিক্যালি আলাদা কিন্তু লজিক্যালি সিঙ্গেল পোর্ট হিসাবে বিহেভ করবে। দেখেন এখানে আর কিছু নাই। তাহলে আমার একটা ল্যান্ড ব্রিজের আন্ডারে 2টা ইন্টারফেসকে আমি অলরেডি অ্যাড করে ফেললাম। অ্যাড করার পরে আমি আপনাদেরকে কি বলছিলাম যে
এই ইন্টারফেস গুলাকে আমি একটা সিঙ্গেল ইন্টারফেস হিসাবে বিহেভ করাবো। আমার ব্রিজ অলরেডি কমপ্লিট হয়ে গেছে, আমার ল্যান্ড ব্রিজ একটা ইন্টারফেস ক্রিয়েট হয়েছে। আপনারা যদি দেখেন ইন্টারফেস, তাহলে দেখেন ল্যান্ড ব্রিজ নামে একটা সেপারেট ইন্টারফেস তৈরি হয়েছে। এখন যদি আমি একটা ডিএইচসিপি করতে চাই এই ব্রিজের জন্য, সেক্ষেত্রে ডিএইচসিপির নাম্বার 1 ক্রাইটেরিয়া কি, আমাকে একটা আইপি কল করতে হবে। তাহলে আমি গেলাম আইপি থেকে অ্যাড্রেসেসে আমি একটা আইপি দিচ্ছি 192.168.20.1/24। এই আইপিটা আমি কোথায় দিব, এই আইপিটা আমি দিব ব্রিজে, এবং এই ব্রিজের এগেইনস্টে আমি যেটা করব একটা ডিএইচসিপি তৈরি করব 2 আর 3 ইন্টারফেসের জন্য। এই যে আমি আইপিটা দিলাম, এই আইপিটার জন্য আমার ইন্টারফেস কি, ল্যান্ড ব্রিজ। যখন আমি ল্যান্ড ব্রিজে এই আইপিটা দিলাম, তার মানে 3 আর 4 নম্বর পোর্টের যে কোনো পোর্টে যদি কানেক্ট করি, আমি স্ট্যাটিক্যালি যদি বসাই এই আইপিতে অ্যাক্সেস করতে পারবো। তাহলে দেখেন আমি ল্যান্ড ব্রিজের এগেইনস্টে আইপি অ্যাড করলাম। সিমিলারলি আমি যদি ডিএইচসিপি করতে চাই, সেক্ষেত্রে আমি ডিএইচসিপি যদি তৈরি করি, সেক্ষেত্রে আমি যদি একটা ডিএইচসিপি তৈরি করি, আমার ইন্টারফেস কি হবে, ল্যান্ড ব্রিজ। টোটাল একটা ডিফারেন্ট ইন্টারফেস হিসাবে দেখাবে। এবং ল্যান্ড ব্রিজের এগেইনস্টে ল্যান্ড ব্রিজ, নেক্সট, ওকে। তাহলে দেখেন ল্যান্ড ব্রিজের এগেইনস্টে একটা ডিএইচসিপিও তৈরি করে ফেললাম। তারপরে আমরা কি দেখছিলাম, এক্সেস কন্ট্রোলের জন্য আবার যেটা করতে হবে, যে আমার এক্সেস কন্ট্রোলের জন্য আমি ল্যানে রিপ্লাই অনলি করছিলাম, এখন আমি কি করছি, ল্যান্ড ব্রিজে ল্যান দিছি। সেক্ষেত্রে আমার এই ল্যান্ড ব্রিজ ইন্টারফেসে এই আরপিটা রিপ্লাই অনলি করতে হবে। তার মানে দাঁড়াচ্ছে যে আমরা ইন্টারফেসের এগেইনস্টে যা যা কনফিগারেশন এখন পর্যন্ত দেখছি, আমরা যখন কোনো ব্রিজ করব, একটা ব্রিজ তৈরি করার পরেই ওই ব্রিজটা একটা ডিফারেন্ট ইন্টারফেস হিসেবে শো করবে, এবং তার এগেইনস্টে সবগুলো কনফিগারেশন অ্যাপ্লিকেবল করে দিতে হবে। সো এটাই হচ্ছে ব্রিজ করার কনফিগারেশন, এবং এটাই হচ্ছে ব্রিজের মেথোডোলজি। তো আপনাদের এই নিয়ে কোনো কোশ্চেন আছে কারো? কারণ আমার ব্রিজের কনফিগারেশন শেষ মোরলেস। সামারিটা আরেকবার একটু বলবেন? কনফিগারেশন না লজিক্যাল? কনফিগারেশন। আচ্ছা, কনফিগারেশনে যেটা হবে, স্টেপগুলো কনফিগারেশনে যেটা হবে, ব্রিজ করার জন্য প্রথমে আমরা যাব এই যে ব্রিজে যাওয়ার পরে আমরা অ্যাড বাটনে ক্লিক করে একটা ব্রিজ তৈরি করব। শুধুমাত্র নাম দিলেই হবে, বাকিগুলো অটো নিয়ে নিবে। একটা ব্রিজ তৈরি করব, এবং ওই ব্রিজের এগেইনস্টে কোন কোন ইন্টারফেস ওই ব্রিজে থাকবে সেই ইন্টারফেসগুলো পোর্টস থেকে অ্যাড করব। অ্যাড বাটনে ক্লিক করব, ইন্টারফেস সিলেক্ট করব, কোন ব্রিজের আন্ডারে থাকবে ব্রিজ সিলেক্ট করব, অ্যাপ্লাই দিব, ওকে দিব। এতটুকু করা মানেই আমার ব্রিজ ইন্টারফেস একটা তৈরি হয়ে যাবে। তারপর ওই ব্রিজ ইন্টারফেসের এগেইনস্টে যা যা কনফিগারেশন আপনি করতে চান, সেটা আমরা যেভাবে আগে করছি একইভাবে, শুধু ইন্টারফেসটা ব্রিজ ইন্টারফেস হবে। ঠিক আছে? আর কোনো কোয়েরি আছে কারো? সেগমেন্টটা ব্রিজ ইন্টারফেসে দিচ্ছে 20 সেগমেন্ট, আর আগে আমরা দিয়েছিলাম 10 সেগমেন্ট। আমি কি 10 সেগমেন্ট দিতে পারবো না 20 সেগমেন্ট দিতে হবে? ব্রিজেরটা কি আলাদা? এটা আপনার ইচ্ছা। আপনি চাইলে 10 এও ব্রিজটা অ্যাপ্লিকেবল করতে পারতেন। আমি অ্যাপ্লাই করব না দেখে আমি আলাদা দিছি। এখন আমি যদি 2 আর 3 নম্বর পোর্টে কোনো কেবল লাগাই, সেক্ষেত্রে কি 20 সেগমেন্টের আইপি দিতে হবে নাকি 10 সেগমেন্ট? দেখেন, 2 আর 3 এর এগেইনস্টে আমি ব্রিজ তৈরি করছি, ঠিক আছে? এবং 2 আর 3 এর এই ব্রিজের জন্য আমি আইপি অ্যাসাইন করছি আপনার 20 সিরিজ। 10 সিরিজ কিন্তু আমি ব্রিজের কোথাও অ্যাপ্লাই করি নাই। 10 সিরিজের ইন্টারফেসও আমি ব্রিজ করি নাই। তাহলে তো আপনার ন্যাচারালি যখন আমরা ব্রিজ ইন্টারফেসে দেখবো, শুধু 20 সিরিজের আইপি পাবে, 10 সিরিজের আইপি পাবে না। এখন যদি আপনি 10 সিরিজের আইপিটা ইউজ, আমি 2 আর 3 তে যখন দিই। হ্যাঁ বলেন ভাই, সমস্যা নেই। জি বলেন। না, 2 আর 3 কথা বলতেছিলেন। হ্যাঁ, 2 আর 3 তে যদি আমি দিই, তো 20 সেগমেন্টের আইপি দিব আমার পিসিতে। আপনি পাবেন আর কি,
মানে আমি যেটা করছি ওই হিসাবে করলে 2 আর 3 হবে না। এখন আপনি যদি চাইতেন যে না আমি 4 এর সাথেই এই দুইটা ব্রিজ করব এবং 10 সিরিজের আইপি ইউজ করব, সেক্ষেত্রে ব্রিজ করার সময় জি এই 4 নাম্বার পোর্টটা অ্যাড করে দেওয়া লাগতো। আর 2 নাম্বারে যেটা করা লাগতো সেটা হচ্ছে এই যে আইপি থেকে অ্যাড্রেসেস ওপেন করলে এইখানে আপনার 4 নাম্বার ইন্টারফেসে আইপিটা দেখাচ্ছে না, তখন এই 4 নাম্বার ইন্টারফেসের জায়গায় চেঞ্জ করে আপনাকে ব্রিজ সিলেক্ট করে দেওয়া লাগতো। জি এবং জি। এবং তারপরে ডিএসসিপি তে গিয়ে অলরেডি যে ডিএসসিপিটা করা ছিল সেটা ইন্টারফেসটা চেঞ্জ করে ব্রিজ দিয়ে দিতে হইতো। আপনার ওখানেও কোশ্চেনে, ব্রিজ দিতে হবে। হ্যাঁ জি আপনার কোশ্চেনের অ্যান্সারটা কি ক্লিয়ার হয়েছে? ওকে, জি ক্লিয়ার। ভাইয়া হ্যাঁ বলেন। আমি ব্রিজে যদি আপনি যেমন সাপোজ কত করলেন 10 সিরিজের, হ্যাঁ আমি যদি আরো কয়েকটা সিরিজ অ্যাড করি সেক্ষেত্রে আমি ব্রিজ করে দিই তাহলে তো কাজ করবে। না, কখনোই কাজ করবে না। আপনার এক ইন্টারফেসে কি দুই ধরনের আইপি দিয়ে, আচ্ছা প্রথমে আপনি বলেন যে আপনি ধরেন 4টা সিরিজ দিবেন, হ্যাঁ ঠিক আছে? 4টা সিরিজ আপনি কিভাবে দিবেন, ডিএসসিপি স্ট্যাটিক কোনটা? ডিএসপি। এক ইন্টারফেসে একের অধিক ডিএসসিপি হয় না। স্ট্যাটিক হইলে অনেক ধরনের আইপি দিতে পারবেন কিন্তু ডিএসসিপি দিতে পারবেন না। এক ইন্টারফেসে এক সিরিজের আইপি ডিএসসিপি হবে, কিন্তু এক ইন্টারফেসে আপনি একের অধিক স্ট্যাটিক আইপি দিতে পারবেন, স্ট্যাটিক সিরিজ আইপি দিতে পারবেন। হ্যাঁ, যেমন ধরুন আমি আপনাকে দেখাই, যেহেতু কোশ্চেনটা করলেন আইপি অ্যাড্রেসেস, তাইলে আমার ইথার 4 এ কি 10.1 দেয়া আছে না? জি অথবা ল্যান ব্রিজে যদি ধরি 20.1 দেয়া আছে। জি আমি একটা আইপি দিলাম 192.168.30.1/24 জি ল্যান ব্রিজ, অ্যাপ্লাই ওকে। এখন যদি আপনি স্ট্যাটিক আইপি হিসাবে, সরি আমি তো এখানে ইথার 1 দিয়ে দিছি বলে এটা হবে ল্যান ব্রিজ, লন্ড্রি। অ্যাপ্লাই ওকে। এখন যদি আপনি ওই ব্রিজের মধ্যে এই আইপিটা স্ট্যাটিক কোনো কম্পিউটারে বসান সে কাজ করবে, ঠিক আছে? জি আবার আপনি আরেকটা সিরিজের আইপি যদি দেন 192.168.40.1/24, আবারও দিলেন ল্যান ব্রিজে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এই সব আইপি আপনার স্ট্যাটিক্যালি রিচেবল পাবেন, হ্যাঁ স্ট্যাটিক ভাবে এই সিরিজ আপনি ইউজ করতে পারবেন। এখন যদি আপনি ডিএইচসিপি করতে চান, ডিএইচসিপি সার্ভার দিলাম, ডিএইচসিপি সেটআপ, ইন্টারফেস কি ল্যান ব্রিজ জি দিলাম, নেক্সট। দেখছেন সে 20 অটো নিয়ে নিচ্ছে। আপনি ও এখানে যদি 30 দেন তখন 20 সিরিজ আবার ল্যানে পাবে না। ও বুঝছি বুঝছি। কথা বুঝছেন? কারণ কারণ যখন আপনি অ্যাড করছেন আপনার পুল কয়টা হয়েছে দেখেন, আইপি পুল হয়েছে 20, 30-র জন্য কিন্তু কোনো পুল হয় নাই। ও হ্যাঁ 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 এখন ধরেন 30-র জন্য যদি একটা পুল করি, 30 30 অ্যাপ্লাই ওকে, তাহলে পুল 1 করলাম। তাইলে দেখেন এই ডিএসসিপির এগেনস্টে আপনার ডিএসসিপি পুল কিন্তু একটার বেশি সিলেক্ট করা যায় না। তার মানে জি আপনি যদি 30-র পুল সিলেক্ট করেন শুধু 30 সিরিজের আইপি ডিএসসিপি তে পাবে, যদি 20-র পুল সিলেক্ট করেন শুধু 20 সিরিজের আইপি ডিএসসিপি তে পাবে। বোঝা গেল? জি বুঝছি। স্ট্যাটিক্যালি আপনি অনেকগুলো আইপি সিরিজ এক ইন্টারফেসে দিতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু ডিএইচসিপি তে কখনো একটা আইপি সিরিজের বেশি পাবে না। জি বোঝা গেছে। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ হ্যাঁ clear। Okay. আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, যদি কোশ্চেন না থাকে না ভাই, আমাদের নেক্সট টপিক হচ্ছে পিপিপিওই ওয়্যান, যেটা হচ্ছে ওয়্যান কনফিগারেশনের সময় আমি আপনাদেরকে বলছিলাম যে দুই ধরনের ওয়্যান কনফিগারেশন আমরা বাংলাদেশে করতে পারি। একটা হচ্ছে যে আইএসপি থেকে আইপি দিয়ে দিবে, আর দুইটা হচ্ছে আইএসপি থেকে ইউজার নেম পাসওয়ার্ড দিবে। তো আমাদের বাসা বাড়িতে কি হয়, আমরা আইএসপি থেকে ইউজার নেম আর পাসওয়ার্ড পাই। তো আপনি যদি আপনার বাসায় বা ছোট একটা অফিসে যদি আপনি এরকম হোম কানেক্টিভিটি নেন, সেক্ষেত্রে ইউজার নেম পাসওয়ার্ড দিলে কিভাবে আপনি মাইক্রোটিকের ওয়্যান তৈরি করতে পারবেন, এটাই হচ্ছে আমাদের নেক্সট টপিক। তো পিপিপিও এর জন্য আমি সবই আসলে স্টেপ ওয়াইজ দিছি। তো স্টেপের মধ্যে আমাদের প্রথম স্টেপ হচ্ছে পিপিপিওই ওয়্যান।
তো পিপিপিওই ওয়্যান তৈরি করার জন্য আমরা যেটা প্রথমে বলছিলাম যে আমরা দুই ধরনের ওয়্যান করতে পারবো, একটা আইপি দিয়ে একটা পিপিপিওই দিয়ে। তো সেক্ষেত্রে আপনারা যদি কেউ বাসায় মাইক্রোটিক ইউজ করতে চান হোম কানেকশন দিয়ে, অথবা ছোট একটা অফিস আছে, অফিসে আপনার যদি হোম কানেকশন নিয়ে ওটা দিয়ে মাইক্রোটিক কনফিগার করতে চান, সেক্ষেত্রে ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া থাকলে, পিপিপিওই ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া থাকলে কিভাবে একটা মাইক্রোটিক আপনারা ওয়্যান তৈরি করতে পারবেন সেটা আমি আপনাদের এখন দেখাবো। তার জন্য আপনাদের প্রথমে যাইতে হবে ইন্টারফেসে। তামিম ভাই কিছু বলবেন? আচ্ছা, প্রথমে আমরা যাব ইন্টারফেস। ইন্টারফেসে আমরা প্রথমে ক্লিক করব অ্যাড বাটনে। এই যে দেখেন অ্যাড বাটনে, অ্যাড বাটন থেকে আমরা দিব অ্যাড পিপিপিওই ক্লায়েন্ট। দেখেন পিপিপিওই ক্লায়েন্ট কোথায় আছে, এই যে পিপিপিওই ক্লায়েন্ট, আমরা দিব অ্যাড পিপিপিওই ক্লায়েন্ট। এই পিপিপিওই ক্লায়েন্টের কারণ হচ্ছে আমার মাইক্রোটিকটা কি, পিপিপিওই একটা ক্লায়েন্ট হিসাবে ওয়্যানটাকে সে কনফিগ করবে, কারণ আইএসপি যে পিপিপিওই ইউজার নেম পাসওয়ার্ড দিচ্ছে আইএসপির জন্য কি এটা হচ্ছে পিপিপিওই ক্লায়েন্ট। ভাই কোনো কোশ্চেন করবেন? জি ভাইয়া, কোশ্চেন ছিল আমার। হ্যাঁ বলেন বলেন। আমি আসলে বেসিক্যালি বুঝতে পারিনি এই পিপিওইটা প্রথম থেকে। আচ্ছা, পিপিপিওইটা আমরা এখনো কিছুই করি নাই, সেটা হচ্ছে যে কোশ্চেনটা করছেন কে, বিকাশ ভাই? জি ভাইয়া। আচ্ছা, আপনার ওয়্যান যেটা, ওয়্যান মানে হচ্ছে যেটা হচ্ছে আমার ইন্টারনেট পোর্ট, যেটা মানে আমি আইএসপির কাছ থেকে যেটা নিচ্ছি। তো ওই ওয়্যান ইনফরমেশন আপনাকে আমি কিভাবে দেখাইছি, আইপি দিয়ে ইনসার্ট করা দেখাইছি, আইপি দিয়ে করা দেখাইছি, কি বলেন বিকাশ ভাই? জি। আচ্ছা, এখন আপনি জি যদি ভাই। আপনার বাসায় একটা মাইক্রোটিক বসাইতে চান, বাসায় আইএসপি আপনাকে কি ইনফরমেশন দেয়? বেশিরভাগই তো পিপি ওই দেয়। বিকাশ ভাই, ইউজার নেম আর পাসওয়ার্ড। বাসায় আপনি যখন জি ভাইয়া। ইন্টারনেট কানেকশন নেন তখন আপনাকে ইন্টারনেটের জন্য কি দেয়, ইউজার নেম পাসওয়ার্ড দেয় না আইপি দেয়? বেসিক্যালি আইপি দেয়। আপনার বাসা কই, আপনার বাসা কোন জি জায়গায়? ভাইয়া। বাসা হচ্ছে মহাখালী? মহাখালী। আপনি আপনি আনমিউট করেন, মহাখালী বলছেন বিকাশ ভাই? হ্যাঁ জি ভাইয়া। আপনার হচ্ছে ম্যাক্সিমাম হোম আইএসপি যারা বাসায় কানেকশন দেয় তারা জি। দেয় একটা ইউজার নেম দেয়, একটা পাসওয়ার্ড দেয়, আইপি দেয় না। খুব কম আইএসপি বাসাবাড়ির কানেকশন এখন আইপি দেয়। নির্দিষ্ট তো একটা আইপি থাকে প্রত্যেকটা রাউটারের জন্য। না, নির্দিষ্ট আইপি থাকলে সেটা আইএসপির কাছে দেয়। আপনি অ্যাজ এ কাস্টমার, আইএসপির কাস্টমার, আইএসপি আপনাকে হোম কানেকশনের 99% টাইমে ইউজার নেম আর পাসওয়ার্ড দিবে, কোনো আইপি দিবে না। কথা বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝতে পেরেছি। ধরেন আপনি অফিস করেন, আপনি বাসায় থাকেন, আপনি অফিসে ইন্টারনেট কানেকশন নিছেন, তারা আপনাকে সবসময় আইপি দিবে ম্যাক্সিমাম টাইম। অফিসিয়াল কর্পোরেট ইন্টারনেট কানেকশন নেবেন, অলওয়েজ আপনাকে আইপি দিবে, ঠিক আছে? সেই যেমন ভাইয়া, যেমন আমাদের বাসাতে হচ্ছে যে রাউটারটা আছে, হুম, তো আমি রাউটার লগ ইন করি তখন তো আমি নির্দিষ্ট একটা আইপি দেখতে পাচ্ছি রাউটারে। পিপিপি ওই তো আপনার কানেক্ট করলে একটা আইপি দেয় অটোমেটিকলি, ওদের আইপি রিলেট হ্যাঁ থাকে। হ্যাঁ, আচ্ছা, অটোমেটিক ওটা তো একটা আইপি দেখা যাচ্ছে। লগ ইন করার পরেই তো একটা আইপি দিবে, আইপি হ্যাঁ ছাড়া হ্যাঁ তো আপনার রাউটার চলবে না। আচ্ছা বা হ্যাঁ, ওটাই বিকাশ ভাই, তুষার ভাই আইপি বলতেছিল। আইপি দেখা কোনো সমস্যা নাই, কিন্তু আইএসপি কি আপনাকে আইপি দিছে না ইউজার নেম পাসওয়ার্ড দিছে? ইউজার নেম পাসওয়ার্ড দিতে হয়। ভাই তো তাইলে সেটাই বলতেছে। তাইলে আপনি আইপিটা পাইলেন কই? আপনার যে আইপিটা দেখায় ওই আইপিটা প্রতিদিন চাইলে আইএসপি চেঞ্জ করতে পারে, কিন্তু আপনার ইউজার জি নেম জি। পাসওয়ার্ড একবার চেঞ্জ করলে আপনি ইন্টারনেট পাবেন না। তো আপনাকে আসলে দেয় কি, ইউজার নেম পাসওয়ার্ড। আইপিটা হ্যাঁ তো তার ইউজার নেম পাসওয়ার্ডের এগেইনস্টে একটা আইপি আইএসপি অ্যাসাইন করে, ওটা কিন্তু আপনাকে দেয় না, ওটা তার মন মতো সে চেঞ্জ করতে পারে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। বুঝতে পারছেন? ধরেন আপনি 2 Mbps এর কানেকশন নিছেন, আপনি একটা ইউজার নেম পাসওয়ার্ড দিছে, তার এগেইনস্টে একটা আইপি আপনি অটোমেটিক পাচ্ছেন। কালকে আপনি ফোন দিয়ে বলেন আমার 3 Mbps দেন, ঠিক আছে? সে যখন 3 Mbps দিবে ম্যাক্সিমাম টাইম আপনার আইপিটা চেঞ্জ হয়ে যাবে, কিন্তু ইউজার নেম পাসওয়ার্ড চেঞ্জ হবে না। বুঝতে পারছেন? তো জি সেক্ষেত্রে জি, বুঝতে পেরেছি। যখন ইউজার নেম পাসওয়ার্ড দিবে তখন কিভাবে ওই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনি মাইক্রোটিকের ওয়ান সাইট কনফিগার করবেন সেটাই এখন দেখাচ্ছি।
এবার ক্লিয়ার হয়েছে? জি, বুঝতে পেরেছি এবার। ওকে। আচ্ছা, তাহলে বিকাশ ভাই আপনার কনফিউশন দূর হয়েছে? জি ভাইয়া, ঠিক কনসেপ্টটা আছে, ক্লিয়ার হয়েছে এখন। ঠিক আছে। তাহলে এখন আমরা ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে কিভাবে মাইক্রোটিকের ওয়ান সাইট কনফিগ করতে হয় আমরা সেটা দেখব। তো এই ইউজার নেম পাসওয়ার্ড পিপিপি ওই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ওয়ান কনফিগ করার জন্য আমরা প্রথমেই যাব ইন্টারফেসে। ইন্টারফেসে যাওয়ার পরে আমরা অ্যাড বাটনে ক্লিক করব এবং ক্লিক করব পিপিপিওই ক্লায়েন্ট, কারণ আমার মাইক্রোটিকটাকে আমরা একটা পিপিপিওই ক্লায়েন্ট হিসাবে ইউজ করব। দিলাম পিপিপিওই ক্লায়েন্ট। এখন পিপিপিওই ক্লায়েন্ট দেওয়ার পরে আমরা সবার প্রথমে যেটা করব, আর নেম যা আছে তাই থাকলেই হবে, কারণ আমার তো আর মাল্টিপল পিপিপিওই ওয়ান নাই। ইন্টারফেস যেটা, ইন্টারফেসটা আপনি সিলেক্ট করবেন যেই ইন্টারফেসে আপনার আইএসপি দেওয়া লাইনটা আপনি কানেক্ট করবেন। ঠিক আছে, ইন্টারফেস ওইটাই সিলেক্ট করবেন। ধরেন আমি ইন্টারফেস ওয়ানই সিলেক্ট করলাম। যেই ইন্টারফেসে আইএসপি আপনাকে যে লাইনটা দিচ্ছে আপনি কানেক্ট করবেন সেই ইন্টারফেসটা এখানে সিলেক্ট করবেন। ইন্টারফেস সিলেক্ট করার পরে যাবেন হচ্ছে ডায়াল আউটে। ডায়াল আউটে দেখেন ইউজার আছে, পাসওয়ার্ড আছে। এখানে আইএসপি আপনাকে যে ইউজার নেম দিবে সেই ইউজার নেম লিখবেন, আইএসপি আপনাকে যে পাসওয়ার্ড দিবে সেই পাসওয়ার্ড টাইপ করবেন। এই পাসওয়ার্ড টাইপ করার পরে দিবেন অ্যাপ্লাই, দিবেন ওকে। ঠিক আছে, তাহলে আমরা যেটা করলাম, আমরা সবার প্রথমে যে ইন্টারফেসে কানেকশনটা দিব সেই ইন্টারফেস সিলেক্ট করলাম। ডায়াল আউটে আমরা যেটা করলাম ইউজার নেম দিলাম, পাসওয়ার্ড দিলাম। ঠিক আছে, ইউজার নেম পাসওয়ার্ড দিলাম, আমরা দিলাম অ্যাপ্লাই, আমরা দিলাম ওকে। আমার ইন্টারফেসটা অ্যাড হয়ে যাবে এবং তার এগেইনস্টে আপনার বাকি থাকবে হচ্ছে গেটওয়ে আর ডিএনএস। একটা একটা যদি আপনার ইন্টারফেসে ওয়ান সাইট পাইতে হয় তাহলে আপনার গেটওয়ে আর ডিএনএস অ্যাড করা লাগে। তো এইটা পিপিপিওই তে অটোমেটিক পাওয়ার কথা। এখন আমি কখনো অটোমেটিক আসলে ইউজ করি নাই, কারণ আমার পিপিপিওই ওয়ান ইউজ করার দরকার পড়ে নেই। আচ্ছা, আপনারা যদি কেউ বাসায় কনফিগ করেন বা ট্রাই করেন তাহলে আপনারা দেখেন যে গেটওয়ে আর ডিএনএস অটোমেটিক পায় কিনা। যদি গেটওয়ে আর ডিএনএস অটোমেটিক না পায় সেক্ষেত্রে আপনারা যেটা করবেন, সবার প্রথমে আইএসপি থেকে যে কানেকশনটা আপনাকে দেওয়া হয়েছে সেটা ডিরেক্ট আপনার কম্পিউটারে লাগাবেন। কম্পিউটারে ডায়াল আপ কানেকশন করে কানেক্ট করবেন। কানেক্ট করে কম্পিউটারের অ্যাডাপ্টার সেটিংস থেকে আপনারা দেখে নেবেন যে ওইখানে গেটওয়ে কি দিচ্ছে এবং ডিএনএস কি দিচ্ছে। তারপরে যেই গেটওয়ে এবং ডিএনএস দেখাবে ওই গেটওয়ে এবং ডিএনএস মাইক্রোটিকে অ্যাড করে দিবেন যদি অটোমেটিক না পায়। যেভাবে আমরা ওয়ান কনফিগারের সময় গেটওয়ে আর ডিএনএস অ্যাড করছিলাম একইভাবে এক্ষেত্রে আমরা গেটওয়ে আর ডিএনএস অ্যাড করতে পারবো। এবং সেটা অ্যাড করার পরে আপনার এই পিপিপি ওই ওয়ান অ্যাক্টিভ হয়ে যাবে এবং তার এগেইনস্টে যদি আপনি ল্যান করেন তাহলে ডিএইচসিপি স্ট্যাটিক ল্যান যেভাবে আমরা অলরেডি দেখছি সেভাবেই করতে পারবেন এবং নেটিংটাও আপনি একইভাবে করতে পারবেন। তাহলে এইটা ছিল পিপিপি ওয়ান। পিপিপি ওই ওয়ান নিয়ে আপনাদের কারো কোনো কোয়েরি আছে বা কোশ্চেন আছে? না ভাইয়া। ওকে, পিপিপি ওয়ান নিয়ে যদি কোশ্চেন না থাকে, আরো যদি কোনো কোশ্চেন না থাকে, তাহলে আমাদের নেক্সট টপিক হচ্ছে যে আমরা পিপিপি ওই সার্ভার কিভাবে তৈরি করব এবং এটাই আজকে লাস্ট টপিক। তো এই পিপিপি ওই সার্ভার তৈরি করার আগে আমি 15 মিনিটে একটা ব্রেক দেব। তাইলে বাজে 8:41, 50। আমরা তাইলে 8টা কত মিনিট করব, 8:52 তাইলে আমরা ব্যাক করি বা 8:55 আমরা ব্যাক করি। ঠিক আছে?
ঠিক আছে। ঠিক আছে ভাই। জি ভাই। ওকে, তাহলে আমরা 8:55-তে ব্যাক করতেছি।
আচ্ছা, ব্রেক টাইম শেষ, আমরা আবার শুরু করি। আপনারা আছেন সবাই? জি জি ভাই ভাই। আছি। জি আছি ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা শুরু করি আবার। আমাদের নেক্সট টপিক হচ্ছে পিপিপিওই সার্ভার। তো পিপিপিওই সম্পর্কে আপনারা সবাই মোটামুটি জানেন যে বিভিন্ন আইএসপি সার্ভিস প্রোভাইডার যারা আছে তারা আপনাদেরকে সবাই পিপিওপি কানেকশন দেয়। তো এই পিপিপিওই কানেকশনটা হচ্ছে যে একটা ইউজার নেম পাসওয়ার্ড দিবে, সেই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আপনি ইন্টারনেট ইউজ করবেন। তো এই পিপিপিওই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ওয়ান কনফিগারেশন করাটাও আমরা একটু আগে দেখলাম। তো এখন আমরা দেখব যে যদি আমরা নিজেরাই পিপিপিওই তৈরি করতে চাই তাহলে আমরা কিভাবে করতে পারবো। আচ্ছা, পিপিপিওই অলরেডি আমার একটা ওপেন করা আছে। তো এইখান থেকে আমরা হচ্ছে পিপিপিওই সার্ভার কনফিগার করা দেখব, পিপিপিওই প্রোফাইল কনফিগার করা দেখব, ইউজার ক্রিয়েশন দেখব। সবার প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে পিপিপিওই সার্ভার। আপনারা কি কেউ এই পিপিপিওই সার্ভার কি আপনাদের কারো কাজে লাগবে, মানে কেউ আইএসপির সাথে জড়িত আছেন? জি ভাই, ছিলাম এক সময়। আচ্ছা, সো হ্যালো, আইএসপি। আসসালামু আলাইকুম। জি ভাই বল। ভাইয়া, এই জায়গা থেকে আমার কিছু কোশ্চেন থাকবে আর কি। আমি এই আচ্ছা, জায়গা থেকেই মানে আমার বোঝার স্টার্টিং শুরু করতে চাচ্ছি। আমি তো পিপিপিওই তে যেটা হচ্ছে যে আমরা হচ্ছে একেবারে বেসিক পিপিপিওই সার্ভার ক্লায়েন্ট এগুলো দেখাচ্ছি। তো আইএসপি তে কিন্তু এর বাইরেও আরো অনেক কিছু করে। আইএসপি অনেক ইন ডেপথে যায় পিপিপিওই। আচ্ছা যেমন যেমন ধরেন আপনার ওই ব্যান্ডউইথ ম্যানেজমেন্টের জন্য আপনার আইএসপি তে তো আবার শিডিউলার করে ব্যান্ডউইথ ম্যানেজমেন্টের জন্য। জি শিডিউলারের পাশাপাশি আপনার দেখা যায় হচ্ছে গিয়ে যে ব্যান্ডউইথ শেপিং এর যে প্যাকেজ গুলা, জি ওই প্যাকেজ গুলাও শিডিউল করা থাকে। আবার পিসি কিউ করে প্যাকেজ করে, আবার দেখা যায় যে ম্যাঙ্গেল করেও প্যাকেজ করে। আমরা কিন্তু অত ডেপথে এখানে যাব না, আমরা একটা আচ্ছা ওভারভিউ কনফিগারেশনের উপর দিয়ে যাব, যে একটা বেসিক কনফিগারেশন যেটা দিয়ে একটা পিপিপিওই চালানো যায়। আচ্ছা। আরেকটা বিষয়, এখানে টার্মিনালের থেকে যে সকল কাজ করা যায়, হ্যাঁ, এই বিষয়গুলো কি একটু আনা যাবে না? মানে গ্রাফিক্যাল ইন্টারফেস ছাড়াও। আচ্ছা, আপনি গ্রাফিক্যাল ইন্টারফেস ছাড়া সিএলআই মোডে সব ধরনের কাজই করতে পারবেন। আমরা যতগুলা কনফিগারেশন করছি গ্রাফিক্যালে, হ্যাঁ সব কনফিগারেশনই আপনি সিএলআই তে করতে পারবেন। তো এখন আপনি সিএলআই কনফিগারেশন দেখার জন্য এই কোর্সে আমরা দেখাবো না, কারণ এই কোর্সটা হচ্ছে যেহেতু বেসিক এবং ইন্টারমিডিয়েট কোর্স। তো আচ্ছা এইখানে সাধারণত এক্সপেকটেশন থাকে না যে কেউ সিএলআই মোডে কাজ করবে। কিন্তু আচ্ছা যদি সিএলআই মোডে আপনি কাজ করতে চান, হ্যাঁ আপনি আমাদের এই কোর্স থেকে যা শিখতেছেন, জি লজিকটা যেটা শিখতেছেন, এই পুরো লজিকটাই আপনি সিএলআই তে অ্যাপ্লাই করতে পারবেন। এবং আচ্ছা সিএলআই তে আপনি কিভাবে আপনার কনফিগারেশন করবেন সেটার জন্য দেখার সবচেয়ে ভালো জায়গা হচ্ছে আপনার মাইক্রোটেক উইকি। ওকে যেমন যেহেতু বললেন, আমি আপনাকে জি এক্সাম্পল জি দেখাই। আমি মাইক্রোটেক উইকিতে গেলাম, রাউটার ওএসে গেলাম। এখন এখান থেকে একটা কনফিগারেশন প্যানেলে ঢুকি, ইন্টারফেস ব্রিজ। আচ্ছা, ব্রিজ ইন্টারফেসে না গিয়ে একেবারে সিম্পল। আচ্ছা, আমি ওয়ান কনফিগ মাইক্রোটেক উইকি। তো এখানে কনফিগারেশন দেয়া নাই। আচ্ছা দেখেন, এই যে মাইক্রোটেক উইকিতে যে কনফিগারেশন গুলো দেয়া আছে এগুলো সব সিএলআই কনফিগারেশন। আচ্ছা আচ্ছা ঠিক হ্যাঁ আছে, তো স্ল্যাশ ইন্টারফেস দেয়া মানে হচ্ছে যে জি, আমি যে ইন্টারফেসে ক্লিক করলাম, ক্লিক হুম করে যে ইন্টারফেসটা ওপেন হইলো, হুম এই জিনিসটাই হচ্ছে স্ল্যাশ ইন্টারফেস। রাইট ইথারনেট সেট ইথার ওয়ান ম্যাক অ্যাড্রেস এত। ম্যাক অ্যাড্রেস ঠিক আছে, তো এইভাবে আপনি প্রতিটা কমান্ড দেখলেই বুঝবেন যে আপনার কোন কোন কমান্ডটা অ্যাড হচ্ছে। আমরা যেটা গ্রাফিক্যালে করতেছি ওই সেম জিনিস আপনার সিএলআই তে টাইপ করা যায়, এবং তার সব ধরনের সিএলআই এক্সাম্পল এই মাইক্রোটেক উইকিতে পাবেন। আচ্ছা থ্যাংক ইউ। ওকে,
আচ্ছা, তো পিপিপিওই সার্ভার তৈরি করার জন্য যে এখন আমরা কি করতেছি, আমরা ল্যান সেগমেন্টে 3 ধরনের ল্যান দেখবো বলছিলাম। স্ট্যাটিক ল্যান আমরা দেখে ফেলছি, ডিএইচসিপি ল্যান আমরা দেখে ফেলছি। আজকে আমরা দেখবো পিপিপিওই ল্যান কিভাবে তৈরি করতে পারি। তো ডিএইচসিপি তে যেরকম একটা ডিএইচসিপি ল্যান তৈরি করার জন্য আমাদের প্রথমে একটা ডিএইচসিপি সার্ভার তৈরি করতে হয়েছে, একইভাবে একটা পিপিপিওই ল্যান তৈরি করার জন্য আমাকে একটা পিপিপিওই সার্ভার তৈরি করতে হবে। তো এই পিপিপিওই সার্ভার তৈরি করার জন্য আমরা যাব পিপিপিতে। পিপিপিতেই আপনার পিপিপিওই সব ধরনের কনফিগারেশন করা লাগে। এই পিপিপিওই তে যাওয়ার পরে আমরা যাব পিপিপিওই সার্ভার, কারণ আমরা প্রথমে একটা পিপিপিওই সার্ভার তৈরি করব বলছিলাম। আর ইন্টারফেসে এই যে পিপিপিওই আউট দেখাচ্ছে, এটা এই কারণে দেখাচ্ছে যে আমরা একটা পিপিপিওই ক্লায়েন্ট ইন্টারফেস অলরেডি ক্রিয়েট করছি একটু আগেই পিপিপিওই ওয়ান দেখার জন্য। যদি এটা ক্রিয়েট না করতাম এখানে এটা দেখাইতো না। তো পিপিপিওই ল্যান তৈরি করার জন্য সবার প্রথমে একটা পিপিপিওই সার্ভার তৈরি করা লাগবে। সেই সার্ভার তৈরি করার জন্য আমরা প্রথমে যাব পিপিপিতে, তারপরে যাব পিপিপিওই সার্ভারে, এবং তারপরে আমরা অ্যাড বাটনে ক্লিক করব। অ্যাড বাটনে ক্লিক করার পরে আপনি আপনার পিপিপিওই সার্ভারের নাম দিবেন। ধরেন আমি দিলাম বিআইটিএম সার্ভিস, ফর এক্সাম্পল যে কোনো নামই আমি দিতে পারি, এবং বিআইটিএম সার্ভিস আমি নাম দিলাম। নাম দেওয়ার পরে ইন্টারফেসে আমি সিলেক্ট করে দিব আমার ল্যান ইন্টারফেস, যেই ইন্টারফেসের এগেনস্টে আমি আমার ইউজারদেরকে দিব। তো আমি ল্যান ইন্টারফেস ধরেন 5 দিলাম, 5 নাম্বার ইন্টারফেস থেকে আমি পিপিপিওই সার্ভিস দিব। এই 5 নাম্বার ল্যানটা থেকেই সেক্ষেত্রে আপনার ইউজাররা কানেক্ট থাকবে। পিপিপিওই ইউজার যারা আছে তারা তখন কানেক্ট থাকবে এই 5 নাম্বার ইন্টারফেস থেকে। তাহলে আমরা যেটা করলাম, আমরা পিপিপিওই সার্ভিসের একটা নাম দিলাম, কোন ইন্টারফেস থেকে ইউজার কানেক্ট থাকবে সেটা সিলেক্ট করলাম। তারপরে আমি দিব 1 সেশন পার হোস্ট। এই 1 সেশন পার হোস্টের মানেটা হচ্ছে যে একটা পিপিপিওই ইউজার নেমের এগেনস্টে একটাই অ্যাক্টিভ কানেকশন থাকবে। ধরেন ধরেন আমার কনফিগারেশন সব হয়ে গেছে, আমি একটা পিপিপিওই ইউজার তৈরি করলাম, পিপিপিওই ইউজার তৈরি করলাম হচ্ছে এক্স। সেই ইউজারের আমি পাসওয়ার্ড দিলাম 1 2 3। এখন এই ইউজারটা যখন তার কম্পিউটারে বা রাউটারে এই কনফিগারেশনটা দিবে, তখন সে আমার এই পিপিপিওই সার্ভার থেকে ইন্টারনেট পাবে, পিপিপিওই সার্ভিস পাবে। এখন তার এক বন্ধু আছে যে আমার কানেকশনটা আগে ইউজ করতো, এখন বিল না দেওয়ার কারণে বন্ধ আছে। তো সে তার বন্ধুকেও এই ইউজার নেম পাসওয়ার্ডটা দিল। তখন তার বন্ধু করলো কি, তার বন্ধু এই ইউজার নেম পাসওয়ার্ডটা তার রাউটারে বা কম্পিউটারে দিল। এখন যদি আমি 1 সেশন পার হোস্ট না দেই, সেক্ষেত্রে তারা দুইজনই ইন্টারনেট ইউজ করতে পারবে। এখন যখন আমি 1 সেশন পার হোস্ট দিছি, তাইলে যদি একটা কানেক্টেড থাকে সেক্ষেত্রে আরেকটা কোনোভাবে ইউজ করতে পারবে না। সো অ্যাজ এ আইএসপি ব্যবসায়ী যদি আপনি চিন্তা করেন, আপনি কখনোই চাইবেন না যে এক ইউজার নেম পাসওয়ার্ড সেভারাল জায়গা থেকে অ্যাট এ টাইম অ্যাক্টিভ হইতে পারবে। তো এই কারণে আমরা এখানে দিব 1 সেশন পার হোস্ট, এবং 1 সেশন পার হোস্ট দেওয়ার পরে আমি যখন অ্যাপ্লাই দিব, আমি যখন ওকে দিব, আমার একটা পিপিপিওই সার্ভিস তৈরি হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এইটা গেল হচ্ছে আমি পিপিপিওই সার্ভার তৈরি করে ফেললাম। এখন আমরা তৈরি করব পিপিপিওই প্রোফাইল। পিপিপিওই প্রোফাইল কি জিনিস এবং কেন তৈরি করব সেটাও আমি তৈরি করতে করতে বলতেছি। আচ্ছা দেখেন, আমি আপনাদের প্র্যাকটিসের জন্য কিছু শর্টকাট দিয়ে রাখছি, যদি আপনাদের কাজে লাগে তখন আপনারা ইউজ করতে পারবেন। সো প্রোফাইল তৈরি করার জন্য আমরা প্রথমেই যেখানে যাব সেটা হচ্ছে পিপিপিতে, তো আমাকে যাইতেই হবে। পিপিপিতে যাওয়ার পরে এই দেখেন এখানে প্রোফাইল একটা সেগমেন্ট আছে, তো আমরা প্রোফাইল সেগমেন্টে ক্লিক করব। প্রোফাইল সেগমেন্টে ক্লিক করার পরে দুইটা ডিফল্ট প্রোফাইল থাকে, ডিফল্ট প্রোফাইল যদি আমরা না নেই, আমরা সেক্ষেত্রে নতুন প্রোফাইল তৈরি করব। আমরা অ্যাড বাটনে ক্লিক করলাম। অ্যাড বাটনে ক্লিক করার পরে একটা প্রোফাইল আসলো। এখন আমি একটা প্রোফাইল তৈরি করব। তো এই প্রোফাইল তৈরি করার জন্য আমি দিলাম 1 MB প্রোফাইল। তার মানে এই প্রোফাইলের আন্ডারে যেসব ইউজাররা থাকবে তারা সবাই 1 Mbps আপলোড, 1 Mbps ডাউনলোড, মানে 1 MB ইন্টারনেট কানেকশন পাবে।
এবার ধরেন আমি ইন্টারফেস 5-এ দিছি, আমার আসলে ইন্টারফেস 5-এ কোনো আইপি নাই, আমি ইন্টারফেস 5-এ একটা আইপি দিয়ে দিই 192.168.50.1/24 ইথার 5 অ্যাপ্লাই ওকে। সো ইথার 5-এ আমি একটা আইপি দিলাম, এবং আইপি দেওয়ার পরে এখানে লোকাল অ্যাড্রেস, যেটা লোকাল অ্যাড্রেসে আমি দিব আমার সেই যে আইপি সিরিজটা আমি ইথার 5-এর এগেইনস্টে ক্রিয়েট করছি সেটার গেটওয়ে অ্যাড্রেস দিব, যে এটা আমার লোকাল গেটওয়ে এবং লোকাল অ্যাড্রেস। আমি যেহেতু 50 সিলেক্ট করছি, এই 50 সিরিজের গেটওয়েটা আমি দিলাম, যে এটা আমার হচ্ছে রাউটারের ল্যান গেটওয়ে। তারপরে আমি এখানে ডিএনএস দিব, আমার যেই ডিএনএস ওয়ানের জন্য আমি দিছিলাম সেই ডিএনএসটাই আমি দিব। তো আমার এখানে ডিএনএস যেটা আছে সেটাই দিব, আপনারা আপনাদের ডিএনএস দিবেন 192.168.0.1 আমি ডিএনএস দিলাম। মাল্টিপল ডিএনএস থাকলে অ্যারো বাটন ক্লিক করে করে মাল্টিপল ডিএনএস অ্যাপ্লাই করা যাবে। তো আমি ডিএনএস দিয়ে দিলাম। রিমোট অ্যাড্রেস হচ্ছে ইউজার অ্যাড্রেস, আমি ইউজারকে এখান থেকে কোনো আইপি প্রোভাইড ডিরেক্ট করবো না, তার কারণে আমি এখানে আইপিটা দিলাম না। তারপরে আমি যাব, রিমোট অ্যাড্রেসটা কি বললেন স্যার? রিমোট অ্যাড্রেস হচ্ছে, রিমোট অ্যাড্রেসে যদি আমি একটা অ্যাড্রেস দেই সেক্ষেত্রে যে আইপিটা দিব ইউজার ওই আইপিটা পাবে। তা আমি এটা র্যান্ডম রাখবো, আমি দিলাম না, কারণ আইপি অ্যাড করার জন্য পরে আরো কিছু সেগমেন্ট থাকবে। তারপরে আমি গেলাম লিমিটসে, এই যে রেট লিমিট আমি 1 MBPS দিছি, তার জন্য আমি দিলাম 1024/1024, তাহলে 1024 আপলোড পাবে, 1024 ডাউনলোড পাবে। এখন 1024 কিলোবাইট, তার জন্য আমি স্মল কে দিয়ে দিলাম। তাহলে যেটা হচ্ছে যে আমি একটা 1 MBPS এর প্রোফাইল তৈরি করলাম, যে প্রোফাইলে আমি ওই প্রোফাইলের এগেইনস্টে যে লোকাল অ্যাড্রেস আছে লোকাল অ্যাড্রেসটাকে স্পেসিফাই করে দিলাম, ডিএনএসটাকে স্পেসিফাই করে দিলাম, সে কতটুকু ডাউনলোড করতে পারবে কতটুকু আপলোড করতে পারবে সেটাও দিয়ে দিলাম। তো এই আপলোড ডাউনলোড লিমিটটা যে এখানেই করতে হবে এমন কোনো কথা নাই, এটা প্যাকেজ দিয়েও করা যায়, মানে কিউ ট্রি দিয়েও করা যায়। তো আমরা নেক্সট ক্লাসে একটা আইএসপি কিউ ট্রি দেখবো, যে পিসি কিউ করে কিভাবে ব্রেকডাউন করা যায়। তো আজকের জন্য আমরা এই সেগমেন্টটা দেখতেছি যে এইখানেও কিভাবে দেয়া যায়। তো আমরা যেটা করছি, আমরা একটা 1 MBPS এর প্রোফাইল তৈরি করছি, যেটা এই গেটওয়ে দিয়ে অ্যাড্রেস নিবে, তার ডিএনএস সার্ভার হবে এইটা, এবং তার পাশাপাশি সে 1024 কে আপলোড করতে পারবে, 1024 কে সে ডাউনলোড করতে পারবে। দিলাম অ্যাপ্লাই, দিলাম ওকে, আমার 1 MBPS এর একটা প্রোফাইল তৈরি হয়ে গেল। এখন যদি আমি 2 MBPS এর একটা প্রোফাইল তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমার সবকিছুই সেম থাকবে। প্রোফাইলের নেমটা দিলাম 2 MB, লিমিটে গিয়ে আমি দিয়ে দিলাম 2048 কে 2048 কে 2048 কে, তাইলে আমার হয়ে গেল একটা 2 MBPS এর প্রোফাইল। তাহলে আমার প্রোফাইল ক্রিয়েট করাও শেষ। প্রোফাইল ক্রিয়েট করার পরে আমরা যেটা করব, ইউজার ক্রিয়েট করব। ইউজার ক্রিয়েট করার জন্য আমরা যাব সিক্রেটসে। সিক্রেটসে গিয়ে আমরা ক্লিক করব অ্যাড বাটনে। এখন দেখেন আমি ইউজার ক্রিয়েশনের শর্টকাটও আপনাদের দিয়ে দিছি, যখন আপনারা প্র্যাকটিস করবেন যাতে আপনাদের ভিডিও খুলে বসে থাকতে না হয়। এখন দেখেন ইউজারে আমরা অ্যাড ক্রিয়েট করছি, প্রথমে আমরা কি দিব, ইউজার নেম। ধরেন আমি একজনকে দিচ্ছি যার নাম আকরাম, আমি দিলাম আকরাম। আমি এটা হচ্ছে তার সেই পিপিপি ওই ইউজার নেম পাসওয়ার্ড যেটা দিয়েছে ইন্টারনেট এই পিপিপি ওই সার্ভার থেকে পাবে। তাহলে আমি নাম দিলাম আকরাম, পাসওয়ার্ড দিলাম ধরেন 1 2 3 4 5 6, মানে এটা শুধুমাত্র একটা স্যাম্পল পাসওয়ার্ড দিলাম। স্যাম্পল পাসওয়ার্ড দেওয়ার পরে আমি সার্ভিস দিচ্ছি কি, পিপিপি ওই সার্ভিসটা সিলেক্ট করে দিলাম। সার্ভিসটা সিলেক্ট করার পরে আপনার সে কত এমবিপিএস এর ব্যান্ডউইথ পাবে, কোন প্রোফাইল ইউজ করবে। দেখেন আমরা দুইটা প্রোফাইল তৈরি করছিলাম, দুইটা প্রোফাইল আছে, তাকে একটা প্রোফাইল অ্যাসাইন করে দিলাম। অ্যাসাইন করে দেওয়ার পরে আমি যদি অ্যাপ্লাই এবং ওকে দেই, সে তখন এই ইউজার নেম পাসওয়ার্ডের এগেইনস্টে 2 MBPS এর কানেকশন পাবে। তার পাশাপাশি
এখানে আরেকটা অপশন আছে কলার আইডি। এখন ধরেন তার বাসায় ওয়াইফাই রাউটার আছে, তাহলে ওয়াইফাই রাউটারের ওয়ান পোর্টের একটা ম্যাক আছে, ওই ম্যাক অ্যাড্রেস যদি আপনি এখানে ম্যানুয়ালি টাইপ করে দেন, সেক্ষেত্রে কলার আইডিতে যদি আপনি ওয়ান সাইডের ম্যাকটাকে দিয়ে দেন, সেক্ষেত্রে ম্যাক বন্ডিং হয়ে যাবে। তখন যেটা হবে, ওই রাউটারটা যদি সে চেঞ্জ করে সে ইন্টারনেট পাবে না। নতুন রাউটারে ম্যাক আপনাকে দিবে, আপনি ম্যাক কলার আইডিতে বসাবেন, তারপরে সে ইন্টারনেট পাবে, আদারওয়াইজ সে পাবে না। অথবা সে যদি রাউটার থেকে খুলে সে ল্যাপটপে সরাসরি লাগায় ইউজ করতে চায়, তখনও সে পাবে না, ল্যাপটপের ম্যাক তখন আপনাকে এখানে দিতে হবে। তার মানে এই কলার আইডিতে আমি যেই ম্যাক অ্যাড্রেসটা দিব, সেই ম্যাকের এগেনস্টে ওই ইউজারের ম্যাক বন্ডিং হয়ে যাবে। এটা যাচ্ছে ম্যাক বন্ডিং। এখন দেখেন রিমোট অ্যাড্রেস, আমি যদি এখানে দিই 192.168.50.2, তাহলে এই ইউজার তখন এই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে, তার রাউটারে সে অটোমেটিক এই আইপিটাই পাবে। কারণ হচ্ছে দেখেন এই ইন্টারফেসের এগেনস্টে 5 নাম্বার ইন্টারফেসের এগেনস্টে আমি আইপি দিছিলাম হচ্ছে 50.1 সিরিজ/24, তাহলে আমার প্রথম আইপি হচ্ছে 50.2-তে, আমি চাইলে এই ইউজারকে 50.2 আইপিটা ফিক্স করে দিতে পারি। সে যখনই এটা ইউজ করবে তখনই সে এই আইপিটা পাবে। এখন যদি আমি অ্যাপ্লাই দেই, ওকে দেই, তখন আমার 5 নাম্বার পোর্ট থেকে যদি এই ইউজারটা কানেক্ট থাকে, সেক্ষেত্রে সে ইন্টারনেট কানেকশন পাবে এবং তার আপলোড ডাউনলোড ব্যান্ডউইথ হবে ম্যাক্সিমাম 2 Mbps। তাহলে এইটা হচ্ছে একেবারে সিম্পল পিপিওই সার্ভিস তৈরি করা, যার জন্য আমরা পিপিপিওই সার্ভারে সবার প্রথমে মাইক্রোটিককে একটা পিপিপিওই সার্ভার হিসেবে কনফিগ করলাম, 2 নাম্বারে আমরা ব্যান্ডউইথ প্রোফাইল তৈরি করলাম, 3 নাম্বারে আমরা ইউজার তৈরি করলাম এবং ইউজারকে ওই প্রোফাইল দিলাম, এবং প্রয়োজনে আমরা কলার আইডি দিয়ে ম্যাক বন্ডিং করতে পারি, অথবা রিমোট অ্যাড্রেস দিয়ে আমরা তার আইপিটাকেও ফিক্স করে দিতে পারি। তার পাশাপাশি পিসি কিউ করা যায়, ম্যাঙ্গেল কিউ করা যায়। তো আমরা পিসি কিউটা নেক্সট ক্লাসে দেখবো যখন আমরা কিউ করব। তো মোটামুটি জেনারেল পিপিপিওই আমরা এইভাবে তৈরি করতে পারি। তো এর এগেইনস্টে কি আপনাদের কারো কোনো কোয়েরি বা কোশ্চেন আছে? ভাই আমার ছিল। হ্যাঁ বলেন। যখন প্রোফাইল ক্রিয়েট করলেন তখন যে আইপিটা দিলেন ওটা কি সিরিজের গেটওয়ে আইপি নাকি? গেটওয়ে। প্রোফাইল ক্রিয়েট করার সময় লোকাল অ্যাড্রেসে দিছি গেটওয়ে আইপি। ও, তারপরে যে ওরা রিমোটলি যে আইপিটা পাবে সেটা পরবর্তীতে আপনার ওই আমি সিক্রেটে সেটা হচ্ছে সিক্রেটসে দিছি। হ্যাঁ, কারণ এইখানে যদি আমাকে রিমোট অ্যাড্রেস দিতে হয়, তাহলে আমাকে কি করতে হবে? আইপি পুল দিতে হবে। আইপি পুল দিতে হবে না, এখানে তো একটা আইপি দিতে পারবো না। যদি একটা আইপি দেই, তাহলে প্রতি ইউজারের জন্য আমার একটা প্রোফাইল তৈরি করতে হবে, ঠিক কি না? আর যদি আমি একটা পুল সিলেক্ট করে দেই, তাহলে হচ্ছে 1 MBর জন্য একটা আইপি পুল ডেডিকেটেড হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝছি। তুষার ভাই, হ্যাঁ পাওয়াল ভাই বলেন। জি, আমরা যখন এই যে সার্ভার ক্রিয়েট করলাম, সার্ভার ক্রিয়েট করার সময় যে আমরা একটা অপশন যখন দিলাম যে একটা ইউজার শুধুমাত্র ইউজ করতে পারবে ওয়ান হোস্টে, এটা ধরেন সাপোজ কোনো কারণে হচ্ছে ভুলে গেলাম আমি দিতে, তো এখন তো হচ্ছে আমি ইউজারকে হচ্ছে আমার ইউজার আর পাসওয়ার্ড দিয়ে দিছি। তো এখন দুইজন একসাথে ধরেন যে সেম ইউজ করতেছে, তারাও ট্রাই করলো ইউজ করে, সেই ক্ষেত্রে কি যদি দুইজন কানেক্ট হয় একই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে, সেই ক্ষেত্রে কি তখন ওই যে আইপি কনফ্লিক্ট হয়ে ইন্টারনেটের কোনো প্রবলেম হবে না, যে ও একবার পাচ্ছে বা ডিসকানেক্ট হয়ে যাচ্ছে, এরকম কি কোনো প্রবলেম ক্রিয়েট হতে পারে? হইতে পারে। সেক্ষেত্রে কখন হবে? যখন আপনি এইখানে রিমোট অ্যাড্রেস দিছেন। আমি যদি এখানে না দেই, তাহলে কিন্তু আইপি কনফ্লিক্ট হচ্ছে না, তাহলে সে ইউজ করতে পারতেছে, দুইজনই ইউজ করতে পারতেছে। ধরেন আমি এখানে দিলাম, তাহলে কি এই ইউজারের এগেইনস্টে এই আইপিটা দিবে, তখন দুই জায়গায় আইপি দিবে, তখন আইপি কনফ্লিক্ট হবে। ঠিক আছে? তো এই পিপিপি ওইটা আসলে অনেকভাবে অনেক জায়গায় কনফিগার করা যায়। তো আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন অপশন দেওয়ার কারণে এটা প্রোটেক্ট হবে, কিন্তু প্রথমে মানে সব জায়গায় প্রোটেক্ট করে রাখার যাই তো বেটার আসলে বিজনেস পার্সপেক্টিভ থেকে। তো ওই জন্য আপনার সার্ভারে করে দেয়া মানে এটা পসিবিলিটিটা 0 করে দেয়া, ঠিক আছে? আর তারপরে আপনার কনফিগারেশনের কারণে এমনিতেই ওইটা বন্ধ হয়ে যাচ্ছে। এটা ডিপেন্ড করে আপনার কনফিগারেশনের উপরে আর কি। আপনি যদি এই সার্ভারে দিলেন না, আপনি সিক্রেটে ধরেন একটা আইপি তাকে ফিক্সড করে দিলেন না,
যদি ফিক্স করে না দেন তখন তার আইপি কনফ্লিক্টের প্রশ্ন আসতেছে না, দুইজন দুইটা না, আইপি পাবে। এটা তো আমরা কর্পোরেটেও এই সিস্টেমটা করতে পারি, যে কর্পোরেটে যেরকম হচ্ছে আইএসপিরা হচ্ছে আমাদের রিয়েল আইপি দিচ্ছে, সেটার এগেনস্টেও তো আমরা এটা করে রাখতে পারি যে হ্যাঁ আমি চাচ্ছি যে আমার ইউজাররা হচ্ছে পিপিওই তে পাবে। না, কর্পোরেটে তো আপনি পিপিপিওই করবেন না। কর্পোরেটে আপনি পিপিপিওই কেন করবেন? আপনার অফিসে একজন লোক এসেছে, কি ডায়াল আপ কানেকশন কানেক্ট দিবে? হ্যাঁ, সাপোজ আর কি যদি করা যায় নাকি আর কি সেটা। উম, আমার পার্সপেক্টিভ থেকে আপনি চাইলে তো যে কোনো নেটওয়ার্কে এটা করতে পারেন, তবে কর্পোরেটে পিপিপিওই করা তো করে উচিত আপনি কোনো না। বেনিফিট পাবেন হ্যাঁ না কোনো। হ্যাঁ, সেটা অবশ্যই। ব্যান্ডউইথ ম্যানেজমেন্ট থেকে সবকিছুই কমপ্লেক্স হয়ে যাবে অনেক বেশি। জি। আর কোনো কোশ্চেন ছিল কারো? জি না ভাইয়া, কোনো কোশ্চেন নাই। তালুকদার ভাই? ভাই মনে হয় সবাই আছে কি নাকি? এটা আমরা দুজনই, ওই যে ইয়া ভাই। না না হ্যাঁ আছে, মনে হয় সবাই আছে। ভাইয়া কি আমাদের কি ম্যাঙ্গেল কিউ কি করা দেখাবেন? না, ম্যাঙ্গেল কিউ করা দেখাবো না, আচ্ছা। পিসি কিউ করা দেখাবো, পার কানেকশন কিউ। আচ্ছা, কারো যদি কোনো কোশ্চেন না থাকে